ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দুটো জিনিস দেখব। সেটা হলো যে আমাদের এর আগের দিনে আমরা দেখেছিলাম যে আহ, আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের একটা সার্ভারের প্রয়োজন হয়, এবং সেই জায়গায় আমাদের আমাদের সার্ভার কন্টেইনারটা আমরা হোস্ট করে থাকি। ঠিক আছে, সেটা আমরা স্টেপ থেকেও নিতে পারি, গুগল ক্লাউড থেকেও নিতে পারি। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখেছিলাম যে ওই সার্ভারে আমরা যখন আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করি, তখন সেই প্ল্যাটফর্ম আমাদেরকে একটা পার্টিকুলার ইউআরএল দেয়। সো সেটাকে আমরা কিভাবে আমাদের নিজস্ব ডোমেনে কনভার্ট করতে পারি সেটাও আমরা দেখেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম ফার্স্ট পার্টি ট্র্যাকিং। ঠিক আছে। আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো যে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয়, আর জিএ4 এর সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয়। ঠিক আছে। কেন কি এর আগের দিন আমরা আমরা আগের আগের ক্লাসে দেখেছি যে ফেসবুকের ব্রাউজার সাইট কিভাবে করতে হয়, মানে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং কিভাবে করতে হয়, ফেসবুক জিও4 এর ব্রাউজার সাইট ট্র্যাকিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখবো যে ফেসবুকের সার্ভার সাইডে আরেক নাম হলো কনভার্সন এপিআই। ফেসবুক কনভার্সন এপিআই আর ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং সেম জিনিস। ঠিক আছে। আর ফেসবুকে আর আর জিও4 এর সার্ভার সাইড ট্র্যাকিং, এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে দেখবো। আচ্ছা, প্রথমত ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আপনাকে কিছু কনসেপ্ট আপনাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে। কি কনসেপ্ট? প্রথম কনসেপ্ট যেটা আপনাকে জানতে হবে সেটা হলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, আর আরেকটা হলো ডিডুপ্লিকেশন। আচ্ছা, কি রাহি রাহি ভাই, এই দুটো কি? ডিডুপ্লিকেশন এবং ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এই দুটো জিনিস কি? সো ফেসবুক আমাদেরকে কি বলে, যে ফেসবুক রেকমেন্ড করে যে তুমি যে ইভেন্ট গুলো ফেসবুক পিক্সেলের থ্রুতেও পাঠাচ্ছ, সেইগুলো তোমার কনভার্সন এপিআই বা সার্ভার সাইডের থ্রুতেও পাঠাও। কেন? কেন কি, যদি ব্রাউজার সাইডের ইভেন্ট গুলো কোনো ট্র্যাকিং প্রিভেনশনের জন্য ব্লক হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট সার্ভার সাইড থেকে যেন ইভেন্ট গুলো ফেসবুকের কাছে পৌঁছায়। ঠিক আছে। এই জন্য ফেসবুক রেকমেন্ড করে যে তুমি যেই ইভেন্ট পাঠাতে যাচ্ছ ফেসবুকের কাছে, সেটা তুমি থ্রু ফেসবুক পিক্সেলও পাঠাও, মানে ব্রাউজার সাইড ট্র্যাকিংও করো, এবং সেই ইভেন্ট গুলো কনভার্সন এপিআই এর থ্রুতেও পাঠাও, মানে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং করো। আচ্ছা, এখন এই যে ফেসবুক আমাদেরকে বলেছে যে লেটস অ্যাজিউম দ্যাট আমি একটা ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাতে চাই, সেটার নাম হলো পারচেস, তারপর ধরে নেন। তখন ফেসবুক বলছে, ফেসবুকের কথা অনুযায়ী এই পারচেজ ইভেন্টটা আমাদেরকে ব্রাউজার সাইট থেকেও পাঠাতে হবে এবং সার্ভার সাইট থেকেও পাঠাতে হবে। দুই সাইট থেকে আমাদেরকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। ঠিক আছে। কেন পাঠাতে হবে সেটা রিজন তো আমি বললাম। যদি ব্রাউজার সাইডের ইভেন্টটা কোনো কারণবশত না পৌঁছায়, সেটা যে কোনো কারণ হতে পারে, যেমন মনে করেন ট্র্যাকিং প্রিভেনশন, অ্যাড ব্লকার, হোয়াট এভার। ঠিক আছে। অ্যাট লিস্ট যেন সার্ভার সাইডের ইভেন্ট গুলো ফেসবুকের কাছে পৌঁছতে পারে। আচ্ছা, এখন আমি যদি সেম ইভেন্ট রাহি ভাই, পারচেজ ইভেন্ট, যদি ব্রাউজার সাইট থেকেও পাঠাই, আবার সার্ভার সাইট থেকেও পাঠাই, তাহলে আমাদের ওয়েবসাইটে কি হবে, মানে আমাদের ফেসবুকের ড্যাশবোর্ডে কি ওভার রিপোর্টিং হবে। ওভার রিপোর্টিং কাকে বলে? যে আমার ওয়েবসাইটে পারচেজ হলো একটা, কিন্তু যেহেতু আমি ওই পারচেজ ইভেন্টে ব্রাউজার সাইট থেকেও পাঠাচ্ছি, আবার সার্ভার সাইট থেকেও পাঠাচ্ছি, তার জন্য ফেসবুকের ড্যাশবোর্ডে দেখাবে যে পারচেজ ইভেন্ট হয়েছে দুটা। ঠিক আছে। তাহলে কিন্তু সেটা ওভার রিপোর্টিং হয়ে গেল, মানে অরিজিনাল আমার পারচেজ হয়েছে একটা, কিন্তু আমার ফেসবুকের ড্যাশবোর্ডে দেখাচ্ছে দুটো। ঠিক আছে। তো এই ওভার রিপোর্টিংটাকে ওভারকাম করার জন্য ফেসবুক কি নিয়ে এসেছে, সেটা হলো ইভেন্ট ডিডুপ্লিকেশন। কি ইভেন্ট ডিডুপ্লিকেশন? এই ইভেন্ট ডিডুপ্লিকেশন কি বলছে, যে তুমি যখনই ব্রাউজার সাইট থেকে কোন একটা ইভেন্ট পাঠাবে, ওই ইভেন্টের সঙ্গে তুমি একটা প্যারামিটার পাঠাবে, সেটার নাম হলো ইভেন্ট আইডি। ঠিক আছে। এবং সার্ভার সাইট থেকেও যখন তুমি ওই সেম ইভেন্টটা পাঠাবে, তখনও ওই ইভেন্টের সঙ্গে একটা প্যারামিটার পাঠাবে, সেটা হলো ইভেন্ট আইডি। এখন এই দুটো পারচেজ ইভেন্ট যে ফেসবুকের কাছে যাচ্ছে,
এই দুটো ইভেন্টের সঙ্গে আমাদেরকে একটা প্যারামিটার পাঠাতে হবে, সেটার নাম হলো ইভেন্ট আইডি। এই ইভেন্ট আইডিটা যদি দুটো ইভেন্টেরই সেম হয়, মানে ইভেন্ট আইডি তো একটা ভ্যালু থাকবে তাই না, তো ওই ভ্যালুটা যদি এই দুটো ইভেন্টেরই সেম হয়, তাহলে ফেসবুক কি করবে, যে একটা ইভেন্টকে প্রসেস করবে আর একটা ইভেন্টকে ডিসকার্ড করে দেবে, মানে ডিডুপ্লিকেশন করে দেবে। এই প্রসেসটাকে বলা হয় ডিডুপ্লিকেশন। মানে নামের মধ্যেই বুঝতে পারছি আমরা, ডিডুপ্লিকেট করে দেবে, মানে ডুপ্লিকেট যদি কোনো একটা ইভেন্ট আসে, তাহলে কি হবে, ফেসবুক একটা ইভেন্ট নেবে আর একটা ইভেন্টকে ডিসকার্ড করে দিবে, মানে ফেলে দিবে। আচ্ছা, কার উপর বেস করে এই ডিডুপ্লিকেশনটা হবে, মানে কোনো একটা জিনিসের উপর বেস করে তো ফেসবুক ডিটারমাইন করবে যে এই দুটো ইভেন্ট সেম ইভেন্ট, ঠিক আছে। সেটা হলো যে যেই ইভেন্ট দুটো আমরা পাঠাচ্ছি, পারচেজ ইভেন্ট ব্রাউজার সাইড থেকেও পাঠাচ্ছি, সার্ভার সাইড থেকেও পাঠাচ্ছি, তো এই দুটো ইভেন্টে যে ইভেন্ট প্যারামিটার আমরা পাঠাচ্ছি, ইভেন্ট আইডি বলে যে প্যারামিটারটা পাঠাচ্ছি, সেই ইভেন্ট আইডি প্যারামিটার দুটো সেম হতে হবে, মানে ওই দুটো প্যারামিটারের ভ্যালু সেম হতে হবে, এবং ইভেন্ট দুটোর নাম সেম হতে হবে। এই দুটো জিনিসের উপর বেস করে ফেসবুক ডিটারমাইন করবে যে এই দুটো ইভেন্ট সেম ইভেন্ট কিনা আলাদা ইভেন্ট, ঠিক আছে। একটা হলো দ্য নেম অফ দ্য ইভেন্ট, মানে যে ইভেন্ট আপনি পাঠাচ্ছেন সেই ইভেন্টের নাম, আর দুই নাম্বার হলো দুটো ইভেন্টেরই যদি ইভেন্ট আইডির ভ্যালু সেম হয়, তাহলে ফেসবুক কি করবে, একটা ইভেন্টকে ডিসকার্ড করে দিবে, ফেলে দিবে, আর একটা ইভেন্টকে প্রসেস করবে। তাহলে কি হলো, যে রাহিবে আমার যে মেন প্রবলেমটা ছিল যে আমার ওয়েবসাইটে একটা পারচেজ হলো, কিন্তু যেহেতু আমি পারচেজ ইভেন্টটা ব্রাউজার সাইট থেকেও পাঠাচ্ছি এবং সার্ভার সাইট থেকেও পাঠাচ্ছি, তার জন্য আমার ফেসবুকের ড্যাশবোর্ডে কি হচ্ছিল, ওভার রিপোর্টিং হচ্ছিল। তো সেই প্রবলেমটা কিন্তু আমাদের আর থাকবে না এই ডিডুপ্লিকেশন প্রসেসের জন্য। কেন কি, তখন ফেসবুক কি করবে, একটাই পারচেজ কাউন্ট করবে আর আরেকটা পারচেজকে কি ডিসকার্ড করে দেবে। কেন, কেন কি দুটো পারচেজ ইভেন্টেরই ইভেন্ট আইডি সেম এবং দুটো ইভেন্টেরই ইভেন্ট নাম বা ইভেন্ট নেম হলো সেম, ঠিক আছে। তাহলে ডিডুপ্লিকেশন কনসেপ্টটা আমরা বুঝলাম, কেন প্রয়োজন সেটাও আমরা বুঝলাম, এবং কোন কোন প্যারামিটার উপর বেস করে ডিডুপ্লিকেশন হবে সেটাও আমরা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কি, ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মাধ্যমে ফেসবুক আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে তোমার অ্যাড কত ভালো পারফর্ম করবে এগেইনস্ট অল দ্য আদার মার্কেটার্স হু আর অলসো রানিং অ্যাড ইন দ্য সেম রিজিয়ন। আমি আবার বলি, ঠিক আছে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি মাধ্যমে ফেসবুক আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে তোমার অ্যাড কত ভালো পারফর্ম করছে, কার বিপক্ষে, এগেইনস্ট অল দ্য অল দ্য মার্কেটার্স হু আর অলসো রানিং দ্য অ্যাড ইন দ্য সেম রিজিয়ন। মানে লেটস অ্যাজিউম, ধরে নেন যে বাংলাদেশে যত মার্কেটার্স আছে যারা অ্যাড চালাচ্ছে, তো তাদের কম্পিটিশনে আপনার অ্যাডটা কি রকম পারফর্ম করছে, সেই ইন্ডিকেশনটা আমরা কি মাধ্যমে পাবো, ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মাধ্যমে পাবো। মানে আপনার পজিশন, মানে আপনার উইন করার চান্সটা কতটা বেশি, ঠিক আছে, কার কার সাপেক্ষে, যারা আপনার বাংলাদেশে যারা যতজন মার্কেটার অ্যাড চালাচ্ছে তাদের রেসপেক্টে আপনার উইন করার চান্স কত বেশি, ঠিক আছে। এই পার্টিকুলার জিনিসটা আমাদেরকে কি করে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মাধ্যমে আমরা জানতে পারি। মানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি যদি আপনার হাই থাকে, তার মানে আপনার অ্যাডটা পারফর্ম করছে ভালো, মানে অ্যাডটা পারফর্ম করছে ভালো নয়, ইনডাইরেক্টলি মানে আপনার অ্যাড সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে, ইররেসপেক্টিভ অফ, মানে এগেইনস্ট অল দ্য মার্কেটার্স হু আর অলসো রানিং দ্য অ্যাড ইন দ্য সেম রিজিয়ন, ঠিক আছে। মানে আর যারা অ্যাড চালাচ্ছে বাংলাদেশে, তাদের সাপেক্ষে আপনার উইন করার চান্স কতটা বেশি, ঠিক আছে, আপনার অ্যাড ভালো অডিয়েন্সের কাছে পৌঁছানোর চান্স কতটা বেশি, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো, আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা,
কি ঠিক আছে রাহি ভাই, বুঝলাম। ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের মতো আরো যারা অ্যাড মার্কেটাররা আছে বা মার্কেটাররা আছে বা পারফরমেন্স মার্কেটাররা আছে যারা ওই সেম রিজিয়নে অ্যাড চালাচ্ছে, তাদের তুলনায় আমাদের উইন করার চান্স কতটা বেশি বা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর চান্স কত বেশি, ঠিক আছে? তো এটা আমার বোঝাচ্ছে। কিন্তু এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কিভাবে ডিটারমাইন হয়, বা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কি কোনো, কিভাবে এই মার্কিংটা দেওয়া হয় যে আমি কতটা পেয়েছি, ঠিক আছে, বা আমার মার্ক কত? তো এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা আপনাকে একটা নাম্বার দেওয়া হয়, সেটা আউট অফ 10। মানে আমরা যখন বলি না, আমরা কোনো একটা পরীক্ষা যখন আমরা দিই তখন বলি না 100-র মধ্যে আমি কত পেয়েছি, বা 50-এর মধ্যে যদি পরীক্ষা হয় তো 50-এর মধ্যে কত পেয়েছি। তো এখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আপনাকে দেওয়া হয় আউট অফ 10, মানে 10-এর মধ্যে আপনি কত পেয়েছেন, ঠিক আছে? তো এই ম্যাক্সিমাম নাম্বার হলো 10। 10-এর মধ্যে যদি আপনি 10 পান তাহলে ম্যাক্সিমাম, মানে 100-এ 100, ঠিক আছে? কিন্তু 10-এর থেকে যে একটা লিমিট আছে, ওর নিচে যদি আপনি চলে আসেন তাহলে আপনার কিন্তু ইভেন ম্যাচ কোয়ালিটি খুবই লো, ঠিক আছে? যেমন আল্লাহ, আপনার যদি 3 বা 4 এরকম থাকে তাহলে আপনার ইভেন ম্যাচ কোয়ালিটি খুবই লো, ঠিক আছে? মানে আপনি অন্যান্য যারা এই ফিল্ডে অ্যাড চালাচ্ছে তাদের থেকে আপনি অনেক পিছিয়ে, ঠিক আছে? আপনার অ্যাড কিন্তু, মানে আপনার ফেসবুক আপনার অ্যাডকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে ভাই ভাই, 10-এর মধ্যে 10 বা 10-এর মধ্যে 8 বা 10-এর মধ্যে 9 বা 6 7 হোয়াট এভার, তো এই যে নাম্বারটা আমরা পাচ্ছি এটা কার উপর ডিপেন্ড করবে? মানে এমন কিছু আমরা থাকবে যার উপর তো বেস করে গুগল, মানে ফেসবুক আমাদেরকে এই নাম্বারটা দিবে যে তুমি 10-এর মধ্যে 5 পেয়েছো, 10-এর মধ্যে 6 পেয়েছো বা 7 পেয়েছো বা 8 পেয়েছো, হোয়াট এভার, ঠিক আছে? এই জিনিসটা একমাত্র ডিপেন্ড করে যে আপনি ফেসবুকের কাছে কত বেশি ইউজারের ইনফরমেশন পাঠাচ্ছেন। কি ধরনের ইউজারের ইনফরমেশন রাখি ভাই? যেমন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, কান্ট্রি, জিপ, ঠিক আছে? এই প্যারামিটার গুলো যত বেশি পাঠাবেন তত আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বেশি হবে, ঠিক আছে? সাপোজ ধরে নেন, আমি এক্সাম্পল দিই, যে আপনিও অ্যাড চালাচ্ছেন আর একটা ব্যক্তিও অ্যাড চালাচ্ছে। এখন আপনি মনে করেন আপনার ইভেন্টের সঙ্গে 5টা ইউজারের ইনফরমেশন পাঠাচ্ছেন, সাপোজ, অথবা ধরে নেন 4টা ইউজারের ইনফরমেশন পাঠাচ্ছেন পাঠাচ্ছেন আপনি, ঠিক আছে? কিন্তু আপনার পাশাপাশি আরো একজন অ্যাড চালাচ্ছে আপনার রিজিয়নে, কিন্তু সে ইউজারের ইনফরমেশন করা পাঠাচ্ছে 6টা, সাপোজ ধরে নেন, ঠিক আছে? তার ইভেন্টের সঙ্গে সে কটা ইউজারের ইনফরমেশন পাঠাচ্ছে? 6টা। তাহলে আপনার তুলনায় ওর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি অনেক বেশি হবে আর আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কম হবে। তার মানে ফেসবুক আপনাকে বলে দিতে যাচ্ছে যে ভাই, তুমি, তোমার রিজিয়নে এমনও কিছু ব্যক্তি আছে যারা ফেসবুকের কাছে বেশি বেশি ইউজারের ইনফরমেশন পাঠাচ্ছে, তার জন্য ফেসবুকের অ্যালগোরিদম কি করছে, তাদের অ্যাডটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছে। কেন কি, এই ইউজারের ইনফরমেশন যত আপনি ফেসবুকের কাছে দিতে পারবেন, ফেসবুক সিমিলার কাইন্ড অফ অডিয়েন্স বের করতে তার খুব সুবিধা হবে, এবং সে ওই সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে। আর যদি সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা বেশি বেশি পৌঁছে যায় তাহলে আপনার ওই অডিয়েন্স থেকে আপনার কনভার্জন পাওয়ারও চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি কি পাঠালেন? 4টা পাঠালেন, ও পাঠিয়েছে 6টা, ঠিক আছে? তো আপনিও রিচ করতে পারবেন কিন্তু ওর তুলনায় কম। আপনিও আপনার আপনার একটাও ফেসবুক কিন্তু সিমিলার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চাইবে, কিন্তু আপনি হলো লিমিটেড করে দিলেন ফেসবুককে। মানে আপনি বললেন যে 4টাই আমি দিয়েছি ভাই, 4টার মধ্যে যা হবে হয় করো, ঠিক আছে? কিন্তু তার পাশাপাশি আপনার মতো আরেকজন অ্যাড চালাচ্ছে আপনার সেম রিজিয়নে, সে কিন্তু 6টা দিয়েছে। তার মানে তার কাছে, মানে ফেসবুক সেই ইনফরমেশনটা নিয়ে তার স্কোপ অনেক বড়, সে কিন্তু 6টা দিয়েছে। মানে সেখানে ফেসবুক কিন্তু আরো একদম একদম পিন পয়েন্ট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে, কিন্তু আপনি দিয়েছেন 4টা। তার মানে আপনার কাছে কিন্তু আপনি লিমিটেশন দিয়ে দিলেন, কারণ ফেসবুক কিন্তু পারলেও সেই তার মতো পারবে না। তার মানে তখন আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি হবে কম। তার মানে ফেসবুক আপনাকে বলতে যাচ্ছে যে ভাই, তুমি রেসে হেরে যাচ্ছ বা পিছিয়ে যাচ্ছ, বা আমরা তোমার অ্যাডটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছি না। তখন ফেসবুক আপনাকে বলে যে তুমি তোমার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিকে বাড়াও, ঠিক আছে? আমাদের কাছে বেশি বেশি ইনফরমেশন পাঠাও বা বেশি বেশি ইউজারের ইনফরমেশন পাঠাও, তার সো দ্যাট আমরা কি করতে পারি, তোমার অ্যাডটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? এবং এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কার উপর ডিপেন্ড করে আমি বললাম? ইউজারের ইনফরমেশনের উপর। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, রাহি ভাই,
আমরা ব্রাউজার সাইট যখন ইভেন্ট করেছিলাম, ব্রাউজার সাইট থেকে যখন ইভেন্ট পাঠিয়েছিলাম, তখনও তো ইউজার ইনফরমেশন পাঠিয়েছিলাম, যে কোনো ইভেন্টের সঙ্গে হতে পারে, ঠিক আছে। সার্ভার সাইড থেকেও আমরা যখন ইভেন্টটা পাঠাবো, আপনি একটু আগে বললেন যে আমাদের একই ইভেন্ট ব্রাউজার সাইড থেকেও পাঠাতে হবে, সার্ভার সাইড থেকেও পাঠাতে হবে, তাই না, ফেসবুকের রেকমেন্ডেশন অনুযায়ী। তাহলে আমরা ব্রাউজার সাইড, লেটস অ্যাজিউম যে পারচেজ ইভেন্টটাই আমরা পাঠাচ্ছি। তো ব্রাউজার সাইট থেকে যখন আমরা পারচেজ ইভেন্ট পাঠাচ্ছি, তখনও পারচেজ ইভেন্টের সঙ্গে ইউজারের ইনফরমেশন দিচ্ছি। আবার যখন সার্ভার সাইট থেকেও পারচেজ ইভেন্ট পাঠাবো, তখনও পারচেজ ইভেন্টের সঙ্গে ইউজারের ইনফরমেশন দেবো। এখন কোশ্চেনটা হলো যে এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কোন ইউজারের ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে, মানে ব্রাউজার সাইট থেকে যে পারচেজ ইভেন্ট পাঠালাম তার তার সঙ্গে যে ইউজার ইনফরমেশন গুলো পাঠালাম তার উপর, না সার্ভার সাইট থেকে যে পারচেজ ইভেন্ট পাঠালাম তার সঙ্গে যে ইউজার ইনফরমেশন পাঠিয়েছি তার উপর। সব সময় মনে রাখবেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ডিপেন্ড করবে আপনি সার্ভার সাইট থেকে যে ইভেন্ট পাঠিয়েছেন সেই ইভেন্টের সঙ্গে যে ইউজারের ইনফরমেশন পাঠিয়েছেন তার উপর। মানে ব্রাউজার সাইট থেকে যদি কোনো ইভেন্ট আপনি পাঠান এবং তার সঙ্গে যদি কোনো ইউজারের ইনফরমেশন পাঠান, তার উপর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে কার উপর, যে আপনি সার্ভার সাইট থেকে যে ইভেন্ট গুলো পাঠাবেন সেই ইভেন্টের সঙ্গে যদি কোনো ইউজারের ইনফরমেশন আপনি পাঠান ফেসবুকের কাছে, তখন ফেসবুক ওইটাকে অ্যাজ এ ইভেন্ট ম্যাচ কোয়ালিটির মধ্যে ইনক্লুড করবে। তার মানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, সার্ভার সাইট থেকে যে ইভেন্ট গুলো আমরা পাঠাচ্ছি সেই ইভেন্টের সঙ্গে যদি আমরা বেশি ইউজার ইনফরমেশন পাঠাতে পারি, তাহলে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বেড়ে যাবে। কিন্তু ব্রাউজার সাইট থেকে যদি আপনি ইউজার ইনফরমেশন পাঠান, সেটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটির উপর কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো কনসেপ্ট আমাদেরকে বুঝতে হলো বিফোর ইমপ্লিমেন্টিং ফেসবুক কনভার্জন এপিআই অথবা ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং। আচ্ছা, আরো একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে যখনই আমরা ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং করতে যাব, সেটা হলো এই যে, চলে আসি, ইভেন্ট ম্যাপিং আর একটা হলো প্যারামিটার ম্যাপিং, ঠিক আছে। আচ্ছা, কি ইভেন্ট ম্যাপিং আর প্যারামিটার ম্যাপিং? এই ইভেন্ট ম্যাপিং এবং প্যারামিটার ম্যাপিংটা কিভাবে কাজ করে, যে যখন মনে করেন সাপোজ আমরা সার্ভার সাইড থেকে ইভেন্ট পাঠাবো ফেসবুকের কাছে, ঠিক আছে। এখন এই যে আমরা সার্ভার সাইডে যখন আমরা আমাদের এই জায়গায় আসব, পরে আমরা দেখব, ঠিক আছে, সার্ভার কন্টেইনারে আমরা বিভিন্ন ধরনের ট্যাগস তৈরি করব, ট্রিগার তৈরি করব, বিভিন্ন ধরনের করব, ঠিক আছে। তো এই যে ট্যাগ গুলো আমরা তৈরি করব বিভিন্ন ইভেন্টের জন্য, ঠিক আছে, মনে করেন ফেসবুকের কাছে আমি ইভেন্ট পাঠাতে চাই, অথবা জিও4 এর কাছে পাঠাতে চাই, হোয়াট এভার, ঠিক আছে। তো এই ইভেন্ট ম্যাপিংটা তখন আমাদের খুব কাজে লাগবে। কিরকম কাজে লাগবে, যে আমি এর আগের দিন প্রথম দিনে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের এই ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে প্রথমে ডেটাটা পাঠাতে হবে। আপনারা যদি প্রথম দিনে ওই মানে ডেটা ফ্লোটা যদি আপনি মনে করেন, যে ডেটাটা কোথায় যাবে, প্রথমে আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমার সার্ভার কন্টেইনারে যাবে, তাই না। তো এই পাঠানো কিভাবে পাঠাবো আমরা, আমাদের এটা আমার ব্রাউজার কন্টেইনার, এটা আমার সার্ভার কন্টেইনার, তাহলে এই কন্টেইনার থেকে এই কন্টেইনারে ডেটাটা পাঠাবো কিভাবে, বা ইভেন্টটা পাঠাবো কিভাবে। তো সেটা পাঠানোর আমি বলেছিলাম আমরা GA4 ইভেন্ট ট্যাগ যেটা আছে আমাদের, ওইটা আমরা ইউজ করব টু সেন্ড দ্য ইভেন্ট ফ্রম আওয়ার ব্রাউজার কন্টেইনার টু আওয়ার সার্ভার কন্টেইনার। মানে আমি আমার ব্রাউজার কন্টেইনার থেকে যদি সার্ভার কন্টেইনারে কোনো ইভেন্ট পাঠাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, GA4 এর যে ইভেন্ট ট্যাগ আছে সেটা আমাদের ইউজ করতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো, আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে কোনো ইভেন্ট পাঠাতে পারবো। আচ্ছা, এখন এই যে GA4 এর যে ইভেন্ট ট্যাগ আছে, এই যে GA4 এর যে ইভেন্ট ট্যাগ আছে, আমি একটু যদি দেখাই, GA4 এর যে ইভেন্ট ট্যাগ আছে, ঠিক আছে। সো এই যে GA4 ইভেন্ট ট্যাগ, ঠিক আছে। ইভেন্ট ট্যাগে আমাদের এখানে কি দিতে হয়, ইভেন্টের একটা নাম দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন, যখন ফেসবুকের ব্রাউজার সাইট ট্র্যাকিং করছিলাম, GA4 এর ব্রাউজার সাইট ট্র্যাকিং করছিলাম, তখন আপনি একটা জিনিস দেখবেন, সেটা হলো যে রাহি ভাই, GA4 এ যে ইভেন্ট গুলো আছে সেটার নাম এক ধরনের, আর ফেসবুকে যে ইভেন্ট গুলো আছে সেইটার নাম আরেক ধরনের। মানে দুটোই মনে করেন যদি কোনো একটা ইউজার কোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করে,
তাহলে ফেসবুকের কাছে আমাদের পাঠাতে হবে ভিউ কন্টেন্ট, কিন্তু GA4 এর কাছে আমাদের পাঠাতে হবে ভিউ আইটেম। তাহলে দুটো প্ল্যাটফর্মের ঘটনা মানে ইভেন্টটা ঘটছে একই, মানে আপনার ইউজার একটা প্রোডাক্ট পেজ এসছে, কিন্তু দুটো প্ল্যাটফর্মের কাছে আমাকে ইভেন্টটা পাঠাতে হবে আলাদা রকম ভাবে, মানে ইভেন্টের নামটা হবে আলাদা। এক GA4 এর কাছে ইভেন্ট যাবে ভিউ আইটেম নামে, ফেসবুকের কাছে ইভেন্ট যাবে ভিউ কন্টেন্ট নামে, তাই না? কিন্তু আমরা এখন এখানে কি করছি, GA4 এ ইভেন্ট ট্যাগ ইউজ করছি। কি কারণে? আমার ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা পাঠানোর জন্য, ঠিক আছে? তো এখন এই জায়গায় যদি আমি আমার এই ভিউ কন্টেন্ট নাম দেই, সেই ইভেন্টটা যাবে আমার সার্ভার কন্টেইনারে। কিন্তু আমি যদি এখানে ভিউ আইটেম, এখানে যদি ভিউ কন্টেন্ট বলে ইভেন্ট নাম দিয়ে আমি মনে করেন কোনো একটা ট্যাগ ফায়ার করলাম, তো সেই ইভেন্টটা কোথায় যাবে? আমার সার্ভার কন্টেইনারে যাবে। কিন্তু এই সার্ভার কন্টেইনারে যখনই ওই ইভেন্টটা আসবে, আসার পর এই সার্ভার কন্টেইনারে ফেসবুকের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব, ফেসবুক কনভার্সন এপিআই, এই যে ফেসবুক কনভার্সন এপিআই, এই ট্যাগটা যেটা আমরা ইউজ করব, সে কি করবে? ওই ভিউ কন্টেন্ট ইভেন্টকে চিনতে পারবে না, বা চিনলেও সেটাকে অ্যাজ এ কাস্টম ইভেন্ট হিসাবে ধরবে। কারণ কি, আমরা ফেসবুকের কাছে দুই ধরনের ইভেন্ট পাঠাতে পারি, একটা হলো স্ট্যান্ডার্ড ইভেন্টস আর একটা হলো কাস্টম ইভেন্ট। আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট পাঠালাম, কিন্তু আপনি বলবেন নাই ভাই, ফেসবুক তো জানে যে ভিউ কন্টেন্ট ইভেন্টটা স্ট্যান্ডার্ড ইভেন্টস, তাহলে ও ওটাকে কাস্টম ইভেন্ট হিসেবে কেন ধরবে? ঠিক আছে, কেন ধরবে? কেন কি, আমাদের এই যে ফেসবুকের যে কনভার্জন এপিআই ট্যাগটা আমরা ইউজ করব, এই ট্যাগটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যেখানে ওরা কি করেছে, যে GA4 ইভেন্টের সঙ্গে একটা কনভার্জন তৈরি করে দিয়েছে, মানে ম্যাপিং করে দিয়েছে। কি ম্যাপিং? যে তোমার ব্রাউজার কন্টেইনার থেকে যদি ভিউ আইটেম, ভিউ আন্ডারস্কোর আইটেম এই নামে কোনো ইভেন্ট আসে তোমার সার্ভার কন্টেইনারে, ঠিক আছে, এই কনভার্সন এপিআই কি করবে? অটোমেটিক ওই ভিউ আন্ডারস্কোর আইটেমকে কোন ইভেন্টে কনভার্ট করে দিবে? ভিউ কন্টেন্ট ইভেন্টে কনভার্ট করে দিবে। এই জিনিসটা কিন্তু অটোমেটিক এর মধ্যে করা আছে, ইন্টারনালি এই ম্যাপিংটা করা আছে, মানে এটাকে ম্যাপ করছি আমরা, মানে একটা যদি এই নামে যদি কোনো একটা ইভেন্ট আসে, আমার ফেসবুকের কাছে এই নামে ইভেন্ট যাবে। এই যে ম্যাপিং করা আছে, সেটাকে আমরা বলবো কি? ইভেন্ট ম্যাপিং, মানে ম্যাপ করে দেওয়া আছে। GA4 থেকে যদি কোনো একটা ইভেন্ট আমাদের এই নামে আসে, তাহলে এই ট্যাগ অটোমেটিক ওই ইভেন্টটাকে কি করবে? কনভার্ট করে এই নামে ইভেন্ট ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তাহলে ইভেন্ট ম্যাপিংটা কি রাহি ভাই? যে আমরা GA4 থেকে যখন কোনো একটা ইভেন্ট সার্ভার কন্টেইনারে পাঠাবো, বা আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে কোনো একটা ইভেন্ট পাঠাবো থ্রু GA4 ইভেন্ট ট্যাগ, তখন আমরা কি করব? এই যে নামে ইভেন্টটা আমরা পাঠাচ্ছি, ভিউ আইটেম নামে যে ইভেন্টটা পাঠাচ্ছি, এটার জন্য অটোমেটিক কনভার্ট হয়ে ফেসবুকের কাছে চলে যায় ভিউ কন্টেন্ট নামে। তো সেই কনভার্সনটা কে করবে? এই কনভার্সন এপিআই যে ট্যাগটা আমরা ইউজ করব সে করবে, সে অটোমেটিক করে দিবে, ঠিক আছে? তো এটাকে আমাদেরকে বোঝার জন্য আমরা এটা বুঝবো যে ইভেন্ট ম্যাপিং মানে, রাই ভাই, আমি যদি আমার সার্ভার সাইড থেকে যদি ফেসবুকের কাছে আমি ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট ইভেন্ট পাঠাতে চাই, তার মানে আমাকে আমার GA4 ইভেন্ট ট্যাগে ইভেন্টের নামটা দিতে হবে ভিউ আইটেম, তবেই না ওই কনভার্সনটা হবে। কিন্তু আপনি যদি এখানে দিয়ে দিতেন ভিউ কন্টেন্ট নামে দিয়ে দিতেন, এরকম এরকম যদি দিয়ে দিতেন ভিউ ভিউ কন্টেন্ট এরকম নামে দিতেন, ইভেন্ট আসতো আপনার সার্ভার কন্টেন্টের ভিউ কন্টেন্ট নামে ইভেন্ট আসতো, কিন্তু এই ট্যাগ ওকে চিনতে পারতো না। ও বলতো, আরে এই নামে তো আমার নামে, আমার কাছে তো কোনো এরকম ম্যাপিংই নাই যে আমি এই নামটাকে অন্য কোনো নামে কনভার্ট করে দেবো, এরকম তো কোনো ম্যাপিংই নাই। তখন এ কি ভাবতো যে আরে ভিউ কন্টেন্ট ইভেন্টটা মনে হয় কাস্টম ইভেন্ট পাঠিয়েছে, আমি তো চিনতে পারছি না একে, ঠিক আছে? তখন ওইটাকে কাস্টম ইভেন্ট হিসেবে কনসিডার করতো, ঠিক আছে? এই জন্য আমাদের এই ম্যাপিংটা সবসময় মনে রাখতে হবে, যে রাহিবে আমি যদি আমার সার্ভার কন্টেইনার থেকে বা সার্ভার সাইড থেকে ফেসবুকের কাছে ভিউ কন্টেন্ট ইভেন্ট পাঠাতে চাই, আমাকে আমার GA4 ইভেন্ট ট্যাগে আমাকে ইভেন্টের নাম দিতে হবে ভিউ আইটেম।
সো দ্যাট এই ট্যাগ আমার অটোমেটিক এই ইভেন্টটাকে কনভার্ট করে এই ইভেন্টে, মানে এই ইভেন্টের নামটা এই ইভেন্টে চেঞ্জ করে দিবে এবং সেই ইভেন্টটা ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছি? সেরকম যদি আমি আমার পেজ ভিউ ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাতে চাই আমার সার্ভার সাইড থেকে, তাহলে আমার জিও4 ইভেন্টটাকে ইভেন্টের নাম দিতে হবে পেজ ভিউ। তাহলে কি হবে, অটোমেটিক এই ইভেন্টে কনভার্ট হয়ে ফেসবুকের কাছে চলে যাবে। সেরকম এই ম্যাপিংটা এখানে দেওয়া আছে। আচ্ছা রাই ভাই, এগুলো তো সবগুলোই স্ট্যান্ডার্ড ইভেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। ভিউ কন্টেন্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, সার্চ, পারচেজ, এগুলো সব স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলো আমরা আগেই দেখেছি, ঠিক আছে। এখন যদি আমি আমার সার্ভার সাইড থেকে কাস্টম ইভেন্ট পাঠাতে চাই, তখন কি হবে রাহি ভাই? যদি কাস্টম ইভেন্ট পাঠাতে চাই, কেন কি আমরা ব্রাউজার সাইড থেকে তো কাস্টম ইভেন্ট পাঠাতে চাই পারি, তাই না? যেটা আমরা দেখেছিলাম। তো এখন সার্ভার সাইড থেকে যদি আমি কাস্টম ইভেন্ট পাঠাতে চাই, তাহলে কি হবে? সেম। এখানে আপনি তখন এই ম্যাপিংটা আপনাকে মনে রাখতে হবে না। এটা শুধু স্ট্যান্ডার্ড ইভেন্টস এর ক্ষেত্রে। কাস্টম ইভেন্টের ক্ষেত্রে আপনি যেমন যে কোনো নাম দিবেন এখানে। মনে করেন সাপোজ আপনি দিলেন বটন ক্লিক, ঠিক আছে। বটন ক্লিক এখানে দিয়ে দিলেন যে কোনো নাম, যেমন কাস্টম ইভেন্টের কি হয়, কোনো নাম থাকে, মানে যে কোনো আপনার মন ইচ্ছা নাম, এখানে মন ইচ্ছা নাম দিলেন, ওই নামই তখন এ কি করবে, এ বলবে আরে এই নামে তো আমার কোনো ম্যাপিং নাই, বটন ক্লিক বলে তো আমার কোনো ম্যাপিং নাই এই জায়গায়, তা আমি তাকে চিনতে পারছি না, এক্ষেত্রে যে অন্য কোনো নামে আমাকে কনভার্ট করতে হবে, এরকম তো কোনো ইয়ে নেই আমার কাছে, এরকম কোনো লিস্ট নেই আমার কাছে, ঠিক আছে। তখন ও কি বলবে, আরে এটা তো তাহলে কাস্টম ইভেন্ট, তখন এই ট্যাগ কি করবে, অটোমেটিক ওই ইভেন্টটাকে অ্যাজ এ কাস্টম ইভেন্ট ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছি? তার মানে এই ম্যাপিংটা আমাকে মনে রাখতে হবে ফর স্ট্যান্ডার্ড ইভেন্টস, কিন্তু কাস্টম ইভেন্টের ক্ষেত্রে আপনাকে তখন এই ম্যাপিং আর হবে না। কেন কি, তখন কাস্টম ইভেন্টে এই যেই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো নাম দিবেন, সেই নাম আমাদের এই ট্যাগ বলবে এই নামে তো আমার কাছে কোনো লিস্টই নাই, আমার কাছে কোনো ফোন, আমার কাছে যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে এই নাম ইনক্লুডেড নাই, তাহলে এটা হলো কাস্টম ইভেন্ট। তাহলে ওই কাস্টম ইভেন্ট নামে আপনার ইভেন্টটা, ওই নামে ইভেন্টটা আপনার ফেসবুকের কাছে চলে যাবে। কোন নামে? যে নামে আপনি ইভেন্টটা পাঠাবেন, এই যে বটন ক্লিক, ওই নামে ইভেন্ট আপনার ফেসবুকের কাছে চলে যাবে। বুঝতে পেরেছি? তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্টস এবং কাস্টম ইভেন্টস আমরা বুঝলাম। আচ্ছা, এখন এটা হলো ইভেন্ট ম্যাপিং। আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হলো প্যারামিটার ম্যাপিং। এই প্যারামিটার ম্যাপিং থেকেই বুঝতে পারছেন যে এখানে কি ম্যাপিং হবে। ওখানে যেমন ছিল ইভেন্ট ম্যাপিং, মানে ইভেন্টটা ম্যাপ হচ্ছিল, ঠিক আছে। এখানে আছে প্যারামিটার ম্যাপিং। আচ্ছা, প্যারামিটার ম্যাপিং কেন? ইভেন্টের সঙ্গে আমাদের কিছু ইভেন্ট প্যারামিটার পাঠাতে হয়। যদি আপনাদের মনে থাকে যে আমাদের যখন ফেসবুকে ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছিলাম, তখন আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হয়েছিল, যেমন কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্টস, ভ্যালু, কারেন্সি, এইসব প্যারামিটার পাঠাতে হয়েছিল। সেরকম জিও4 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হয়েছিল বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে, ভ্যালু, কারেন্সি, আইটেমস, এই ধরনের প্যারামিটার, ঠিক আছে। তাহলে এই প্যারামিটার ম্যাপিংটা কেন প্রয়োজন হলো? আচ্ছা, এই ম্যাপিংটা এই জন্যই প্রয়োজন হলো, ওই আবার সেম জিনিসই, যে আমরা এই যখন ইভেন্টটা পাঠাবো, মনে করেন আমি একটা ইভেন্ট পাঠাচ্ছি ভিউ আইটেম, ঠিক আছে। আচ্ছা, ইভেন্ট পাঠাচ্ছি, আর এই ইভেন্টের সঙ্গে তো আমার প্যারামিটার পাঠাতে হবে, মানে তাহলে আমি প্যারামিটার যখন এখানে অ্যাড করব, এখন মনে করেন সাপোজ আসবে আমি ফেসবুকের কাছে পাঠাতে যাচ্ছি, তা ফেসবুকের পারচেজ ইভেন্টের সঙ্গে আমাদের প্যারামিটার পাঠাতে হয় কি, কন্টেন্ট আইডিস, সাপোজ এই কন্টেন্ট আইডিস প্যারামিটার পাঠাতে হয়। তাহলে এই নামেই যদি আমি প্যারামিটারটা এখানে নামটা দিয়ে দেই, এই নামে যদি আমি এখানে প্যারামিটারটার নামটা দিয়ে দেই, তাহলে এই ট্যাগ এই ট্যাগ বলবে আরে এই নামে তো আমার কাছে কোনো ইনফরমেশনই নাই, আমার কাছে ইভেন্টের যেমন ম্যাপিং আছে, একটা লিস্ট আছে, সেরকম ওই ইভেন্টের প্যারামিটারেরও একটা লিস্ট আছে। ইভেন্টের যেমন একটা লিস্ট আছে, প্যারামিটারও এরকম লিস্ট আছে। তো যখন আপনি এই নামে ইভেন্ট পাঠিয়ে দিবেন, এই নামে প্যারামিটার পাঠিয়ে দিবেন, ও ও চিনতে পারবে না, তখন ওটাকে কি অ্যাজ এ কাস্টম প্যারামিটার হিসাবে ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে ওই যদি আমি কন্টেন্ট আইডি প্যারামিটারটা পাঠাতে চাই ফেসবুকের কাছে, যে কোনো ইভেন্টের সঙ্গে হতে পারে, পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, যে যে প্যারামিটার, যে যে ইভেন্টে এই প্যারামিটারটা লাগে, তো এই প্যারামিটার যদি আমি পাঠাতে চাই, তাহলে আমাকে জিও4 ইভেন্ট ট্যাগে প্যারামিটারটার নাম কি রকম দিতে হবে, এক্স এফ বি সিডি কন্টেন্ট আইডি, মানে এইরকম দিতে হবে, এরকম দিতে হবে। কেন দিতে হবে রাই ভাই? কেন কি, যখনই এই ইভেন্টটা আমাদের সার্ভার কন্টেইনারে আসবে এবং ওই ইভেন্টের সঙ্গে এই প্যারামিটারটাও যাবে, যখন আমাদের কোনো একটা ইভেন্ট যায় তার সঙ্গে তো ইভেন্টের প্যারামিটার গুলো যায়, তাই না? তো এই ইভেন্টটা যখন আসবে, তখন তার সঙ্গে এই প্যারামিটারটাও আমাদের সার্ভার কন্টেইনারে আসবে। তখন ও প্রথমে এই ট্যাগ কি দেখবে, আরে ভিউ আইটেম নামে আমার ইভেন্ট এসছে,
তার মানে আমার কাছে তো ভিউ আইটেমের একটা ম্যাপিং আছে। এই যে ভিউ আইটেম যদি আসে, তাহলে আমাকে ফেসবুকের কাছে কি ইভেন্ট পাঠাতে হবে? ভিউ কন্টেন্ট। ওই বুঝে গেল। ঠিক আছে। এখন ওই ইভেন্টের সঙ্গে তো কিছু প্যারামিটারও এসছে রাই ভাই। ওই ইভেন্টের সঙ্গে এই প্যারামিটারটা এসছে, এক্স কন্টেন্ট, এক্স এফবিসিডি কন্টেন্ট আইডিজ। তখন এই ট্যাগ আবার কি করবে, আরে ওই ইভেন্টের সঙ্গে তো একটা প্যারামিটার এসছে এক্স এফবিসিডি কন্টেন্ট আইডিজ। তখন ও দেখবে আরে এই নামে কি কোনো প্যারামিটারের লিস্ট আমার কাছে আছে, ওই ম্যাপিং কি আছে। তখন ও দেখবে, হ্যাঁ আমার কাছে আছে, এক্স এফবিসিডি কন্টেন্ট আইডিস বলে যদি কোনো প্যারামিটার আছে, তাহলে আমাকে ফেসবুকের কাছে কি প্যারামিটার পাঠাতে হবে? কন্টেন্ট আইডিস। তখন ও কি করবে, ওই প্যারামিটারটাকে, এই প্যারামিটারটাকে অটোমেটিক কোন প্যারামিটারে চেঞ্জ করে দিবে? কন্টেন্ট আইডিস। এবং ওই কন্টেন্ট আইডিস নামে ফেসবুকের কাছে ডেটা চলে যাবে, প্যারামিটার চলে যাবে। তার মানে যেমন ইভেন্টের একটা ম্যাপিং আছে ওর কাছে, সেরকম প্যারামিটারেরও একটা ম্যাপিং আছে ওর কাছে, এই ট্যাগের কাছে, এই ট্যাগের কাছে। ঠিক আছে। তার জন্য আমাদের কি কি প্যারামিটারের নামটা এই ফরম্যাটে সেন্ড করতে হবে, থ্রু দ্য GA4 ইভেন্ট ট্যাগ, সো দ্যাট এই ট্যাগ আমাদেরকে বুঝতে পারে যে আরে এই নামে আমার কাছে প্যারামিটার এসছে, তার মানে আমার ফেসবুকের কাছে এই প্যারামিটারটা পাঠাতে হবে। আমাদের কাছে যদি এই নামে প্যারামিটার আসে, এই ট্যাগ বুঝে যাবে যে আমাকে ফেসবুকের কাছে এই প্যারামিটারটা সেন্ড করতে হবে। এই নামে যদি কোনো প্যারামিটার আসে, তাহলে ফেসবুকের কাছে আমাকে এই প্যারামিটার সেন্ড করতে হবে। আচ্ছা, এগুলো গেল স্ট্যান্ডার্ড প্যারামিটার, যেগুলো অটোমেটিক ফেসবুক আগে থেকে ডিটারমাইন করে দিচ্ছে। এখন রাই ভাই আমি কোনো একটা ইভেন্টের সঙ্গে কাস্টম প্যারামিটার সেন্ড করতে চাই, যেমন আমরা কাস্টম ইভেন্ট সেন্ড করতে চাই, কাস্টম প্যারামিটার সেন্ড করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন যদি আমি কাস্টম প্যারামিটার সেন্ড করতে চাই, তাহলে কি করব? ওই সেম কাস্টম ইভেন্টের মতো, যদি আপনি কাস্টম প্যারামিটার সেন্ড করতে চান, তাহলে আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কাস্টম মানে প্যারামিটারের নাম দিবেন, মনে করেন দিলাম কালার। ঠিক আছে। এখন এই ইভেন্টটা যখন সার্ভার সাইডে যাবে, এবং তার সঙ্গে যখন এই প্যারামিটারটা যাবে, তখন এই ট্যাগ দেখবে, আরে এই নামে তো আমার কাছে ম্যাপিং আছে, তাহলে আমাকে ফেসবুকের কাছে কোন ইভেন্ট পাঠাতে হবে? এই ইভেন্ট। কিন্তু তার সঙ্গে দেখবে যে আরে তার সঙ্গে তো একটা প্যারামিটার রয়েছে কালার বলে, তাহলে কালার বলে তো আমার কাছে কোনো ম্যাপিংই নেই, কালার বলে তো আমার কাছে কোনো ম্যাপিং নেই। তখন এই ট্যাগ কি বলবে, তাহলে মানে কালারটা হলো কাস্টম প্যারামিটার, তখন ওইটাকে কালারটাকে অ্যাজ এ কাস্টম প্যারামিটার ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে। বোঝাতে পেরেছি? তার মানে এই জন্যই আমাদেরকে কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যখনই আমরা ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করবো। একটা হলো ইভেন্ট ম্যাপিং, আর একটা হলো প্যারামিটার ম্যাপিং। ঠিক আছে। তাহলে এবার শুরু করা যাক। হ্যাঁ, আর কিছু জানার দরকার নেই, এই কয়েকটা জিনিস জানলে আপনার হয়ে যাবে। একটা হলো ডিডুপ্লিকেশন, ফেসবুক ডিডুপ্লিকেশন, আর একটা হলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, আর একটা হলো ইভেন্ট ম্যাপিং, আর একটা হলো প্যারামিটার ম্যাপিং। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে এটা আমাদের ব্রাউজার কন্টেইনার, আর এইটা হলো আমাদের সার্ভার কন্টেইনার। ঠিক আছে, আমি সার্ভার কন্টেইনারটাকে একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে আপনাদের হাবি জাবি অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। কি বলছে এগুলো? could not delete items, some of the selected items still have the reference to them. কি রেফারেন্স আছে? আচ্ছা দাঁড়ান, আগে ট্রিগার গুলো ডিলিট করে দিই, তাহলে সব গুলো ডিলিট হয়ে যাবে। কোনগুলো? GA4। আচ্ছা, GA4 সার্ভার সাইড, গুগল অ্যানালিটিক্স, লিঙ্কডইন পারচেজ, টিকটক। আরে দাঁড়া,
হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এই দেখেন, ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে কিচ্ছু নেই, সার্ভার সাইডে আমাদের কিচ্ছু নেই, একদম ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের ব্রাউজার কন্টেইনার মানে ফেসবুকের ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুটোই সেট আপ করবো, ঠিক আছে। তাহলে আমাদের ব্রাউজার কন্টেইনারে চলে আসি, এবং এই জায়গায় আমরা, আপনাদের মনে থাকবে, প্রথম দিন আমাদের কি ব্রাউজার সাইট ইভেন্ট গুলোর সেট আপ করেছিলাম, সেগুলো আমি কিন্তু এনেবল করে দিচ্ছি। সেম সেট আপ, মানে যেগুলো আমরা ব্রাউজার সাইটে যেমন ভাবে করেছিলাম, সেম ভাবে আমাদের ব্রাউজার সাইটটা আগে সেট আপ করে নিতে হবে ফেসবুকের জন্য। অ্যাড টু কার্ট, এই যে যেমন আমরা অ্যাড টু কার্ট, আমি দেখিয়ে দিই একটা এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হবে। যে পিক্সেল আইডি, তারপর ইভেন্টের নাম সিলেক্ট করব, তারপর অবজেক্ট প্রপার্টিস এর মধ্যে এই যে প্যারামিটার গুলো দেবো, দেওয়ার পর ট্রিগারিং সেট আপ করে দেবো, তাই না? যেমন করে আমরা করেছিলাম। ঠিক আছে। তাহলে আমরা আহ কোথায় গেল আর? পারচেজ গেল কই? পারচেজ করিনি। আচ্ছা, যা, এটাকে আনএবল করি। ঠিক আছে, এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, আহ আচ্ছা, এইটাই করি। এক মিনিট, পারচেজ এটাতেই ছিল, আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি। পারচেজ, পারচেজ, ঠিক আছে। এই যে কাস্টমার প্যারামিটার এখানে সব আছে, অবজেক্ট প্রপার্টিজ এখানে সব আছে। হ্যাঁ, ওটা পরে দেখছি। আর এই জায়গায় আমাদের পারচেজেবল আছে মনে হয়। আহ পারচেজ আছে, এই যে পারচেজ, ঠিক আছে। ঠিক আছে। এই যে আমাদের পারচেজ, নামটা চেঞ্জ করে দিই। এই যে, ঠিক আছে, তাহলে আমরা প্রথম দিন আমরা কিন্তু এইগুলা সেট আপ করেছিলাম। কি কি সেট আপ করেছিলাম? পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, আর হলো পারচেস, তাই না? যেমন করে আমাদের ব্রাউজার সাইট সেট আপ করি, সেরকম করে আমরা সেট আপ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ব্রাউজার সাইট আমরা সেট আপ করলাম, এই জায়গায় আমাদের এক্সট্রা একটা প্যারামিটার এখন অ্যাড করতে হবে। কি? সেম প্রসেস, শুধু একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হলো যে আমাদের একটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হলো এই মোর সেটিংস আপনি খুঁজে পাবেন, সেটা হলো ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি কেন লাগবে রাহি ভাই? একটু আগে বললাম যে ফেসবুকের একটা কনসেপ্ট আছে ডিডুপ্লিকেশন বলে, যেটা কার উপর ডিপেন্ড করে? ইভেন্ট আইডির উপর ডিপেন্ড করে এবং ইভেন্টের নামের উপর ডিপেন্ড করে, তাই না? তো আমরা তো যত ইভেন্ট ব্রাউজার সাইট থেকে পাঠাবো, ওই সেম ইভেন্ট গুলো সার্ভার সাইট থেকেও পাঠাবো। তাহলে আমাদের কি কি এই ইভেন্ট আইডিটা পাঠাতে হবে, সো দ্যাট ফেসবুক কি করে একটা ইভেন্টকে ডিডুপ্লিকেট করতে পারে, তাই না? আচ্ছা, এখন এই ইভেন্ট আইডিটা পাঠাবো কিভাবে রাই ভাই? কোথায় পাবো এই ইভেন্ট আইডি? তার জন্য আপনি কি করবেন? জিটিএম এ যাবেন, যাওয়ার পর একটা ভ্যারিয়েবল তৈরি করবেন। এই যে ভ্যারিয়েবল কনফিগারেশনে ভ্যারিয়েবল চলে আসলাম। আচ্ছা, আসার পর আমরা এই কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাব, ঠিক আছে। যাওয়ার পর এই জায়গায় আমরা সার্চ করব ইউনিক ইভেন্ট আইডি বলে, ঠিক আছে। একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে আমরা ইভেন্ট আইডি, ঠিক আছে। আর এই যে ইউনিক ইভেন্ট আইডি বাই স্টেপ, এইটা ইউজ করব। এই যে ইউনিক ইভেন্ট আইডি, ইউনিক ইভেন্ট আইডি বাই স্টেপ, এটা আমরা ইউজ করব, ঠিক আছে। করার পর আমরা এটা কি করব? অ্যাড টু ওয়ার্ক স্পেস করবো, এই যে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এই যে অ্যাড, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, হয়ে যাওয়ার পর আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আরেকবার এখানে ক্লিক করব। করার পর এই যে এইটাই একটা অসুবিধা, এটা রিলোড দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে আসি, আসার পর এই যে, ঠিক আছে, ইউনিক ইভেন্ট আইডি চলে এসেছে আমাদের। তাহলে আমরা এটা সিলেক্ট করবো, হ্যাঁ। করার পর, আরে, উম, ঠিক আছে, রিলোড দিয়ে নেই একটু, ঠিক আছে।
তাহলে আমরা কি করব, পেজ ভিউতে যাব, যাওয়ার পর আমরা এই যে মোর সেটিংসে যাব, ইভেন্ট আইডি, এই জায়গায় একটা ভ্যারিয়েবল তৈরি করব, প্লাসে ভ্যারিয়েবল কনফিগারেশন ইউনিক ইভেন্ট আইডি। এই যে, আর কিচ্ছু করার দরকার নেই, এখানে শুধু ওটা সিলেক্ট করে দেবো, দিয়ে আমি এখানে নাম দিয়ে দেবো ইভেন্ট আইডি বলে। ঠিক আছে, দেওয়ার পর সেভ, ডান। এই যে আমরা এখানে ইভেন্ট আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে অল পেজেসে আমরা যেমন ছিল সামনে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সেভ। এই ইভেন্ট আইডিটা কেন পাঠাচ্ছি, ফর ডিডুপ্লিকেশন, রাই ভাই। ঠিক আছে, সেরকম ভিউ কন্টেন্টও আমরা সেম করব, সেম ওই ইভেন্ট আইডিটা দেবো। তাহলে আমরা এখানে চলে আসলাম মোর সেটিংসে, এই যে ইভেন্ট আইডি, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই এবার এই যে ইভেন্ট আইডি। ঠিক আছে, দিয়ে দিলাম, সেভ। ভিউ কন্টেন্টও দেওয়া হয়ে গেল। সেরকম ভাবে অ্যাড টু কার্টেও দিব, কেন কি প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে আমাদের ইভেন্ট আইডিটা পাঠাতে হবে ফর ডিডুপ্লিকেশন। এই যে ইভেন্ট আইডি, সেভ। ঠিক আছে, অ্যাড টু কার্ট হয়ে গেল, বিগিন চেক আউট, ইভেন্ট আইডি। ঠিক আছে, সেভ, বিগিন চেক আউট হয়ে গেল। এবার দিতে হবে আমাদের পারচেস, তাই না? এই যে ইভেন্ট আইডি দিয়ে দিলাম, save। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে আমরা ইভেন্ট আইডি পাঠালাম ফর দ্য ডিডুপ্লিকেশন। এবং ব্রাউজার সাইডে আমাদের মনে করেন এই কয়েকটা ইভেন্টই আমরা পাঠাবো, আমাদের সেটআপও কমপ্লিট। এখন আমরা চলে যাব সার্ভার সাইডে, তাই না? তাহলে প্রথম, যখন আমি সার্ভার সাইড কথাটা ভাববো, তখন আমাকে প্রথমে ভাবতে হবে যে রাহি ভাই, আমাকে তো প্রথমে ইভেন্টটা আমার ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাতে হবে। প্রথম লজিক এটাই। পরের পরে সার্ভার কন্টেইনার থেকে কিভাবে পাঠাবো পরের কথা, কিন্তু প্রথম লজিকটা হলো আমাকে আমার ইভেন্টটা ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে সেন্ড করতে হবে। কিভাবে করবো রাহি ভাই? একটু আগে আপনি বললেন যে আমাদের যদি কোনো ইভেন্ট ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাতে হয়, তাহলে আমরা কি ইউজ করব, GA4 ইভেন্ট ট্যাগ। GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা পাঠাতে পারবো। ঠিক আছে, এখন এই জায়গায় অনেকে কনফিউশন হতে পারে, তাই ভাই GA4 ইভেন্ট ট্যাগটা তো আমরা ইউজ করি GA4 এর কাছে ইভেন্ট পাঠানোর জন্য। GA4 এর ট্যাগটা আমরা যখন করেছিলাম, GA4 এর ব্রাউজার সাইড ট্র্যাকিং যখন করেছিলাম, তখন আমরা GA4 ইভেন্ট ট্যাগটা ইউজ করেছিলাম টু সেন্ড দ্য ইভেন্ট টু GA4, তাই না? তাহলে এখন আপনি আবার বলছেন GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা পাঠাবো। তাহলে কথাটা কেমন একটু হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে না? না, কোনো কন্ট্রাডিকশন নেই। GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা দুই ধরনের জিনিস করতে পারি। একটা হলো যে GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা GA4 এর কাছেও ডেটা পাঠাতে পারি, মানে যদি আমি ব্রাউজার সাইড ট্র্যাকিং করি, তাহলে আমরা GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে GA4 এর কাছে ডেটা পাঠাতে পারবো, যদি ব্রাউজার সাইড ট্র্যাকিং করি, মানে GA4 এর ব্রাউজার সাইড ট্র্যাকিং করি। ঠিক আছে, কিন্তু যদি আমি সার্ভার সাইড ট্র্যাকিং করি, তাহলে আমরা GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করে ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারেও ডেটা পাঠাতে পারি। মানে GA4 ইভেন্ট ট্যাগের দুটো ফাংশনালিটি আছে। একটা হলো যে GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা GA4 এর ব্রাউজার সাইড ট্র্যাকিংও করতে পারি, আবার GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারেও ডেটা সেন্ড করতে পারি। ঠিক আছে, তো প্রথম প্রথম জিনিসটা তো আমরা আগেও দেখে নিয়েছি যে GA4 ইভেন্ট ট্যাগটা ইউজ করে GA4 এর ব্রাউজার সাইড ট্র্যাকিং কিভাবে করব, সেটা তো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি। এখন সেকেন্ড যে অপশনটা আছে GA4 ইভেন্ট ট্যাগে, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। সেটা হলো যে GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা কিভাবে পাঠাবো। ঠিক আছে, এখন GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করা মানেই, আমি বলেছিলাম GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করা মানেই আমাকে একটা গুগল ট্যাগ তৈরি করতেই হবে, আদারওয়াইজ আমি GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করতে পারবো না। এই মনে রাখবেন, এই দুটো ক্যাটাগরির মধ্যে মানে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস আর ফ্লাড লাইট এখন দরকার নেই, পরে গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, এই দুটো ক্যাটাগরির যদি, এই দুটো ট্যাগ যদি আপনি ইউজ করতে চান, সবসময় মনে রাখবেন আমাকে প্রথমে একটা গুগল ট্যাগ তৈরি করতেই হবে। মানে এই হলো এই দুটো ট্যাগের লাঠি।
মানে এ যদি না থাকে এরা দুজন চলতে পারবে না, ঠিক আছে? মানে এ ছাড়া এই দুজন অন্ধ, ঠিক আছে? তার মানে আমাকে যখনই কোনো একজন বলবে GA4 গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট ট্যাগ ইউজ করতে যাচ্ছি, অথবা গুগল অ্যাডস এর কোনো কনভার্সন ট্যাগ ইউজ করতে যাচ্ছি, তখন আমার সবসময় মাথায় প্রথমে আসতে হবে আমাকে একটা গুগল ট্যাগ তৈরি করতে হবে। এবং যদি আপনি এটাকে ওপেনও করেন, দেখেন এখানে স্টেপ বাই স্টেপ বলেই দিয়েছে যে আপনাকে কি করতে হবে। যদি আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে ডেটা পাঠাতে চান, প্রথমে আপনাকে একটা গুগল ট্যাগ তৈরি করতে হবে, তারপর আপনি GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করতে পারবেন। দেখেন বলে দিয়েছে। এখানেও যদি গুগল অ্যাডসে আপনি যান, দেখেন প্রথমে একটা জিনিস স্টেপ বাই স্টেপ বলে দিয়ে, প্রথমে আপনাকে একটা গুগল ট্যাগ তৈরি করতে হবে, তারপর কনভার্সন লিঙ্কার, তারপর আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকার। দেখেন স্টেপ বাই স্টেপ বলেই দিয়েছে আপনাকে, মানে আপনাকে ভাবনা চিন্তাও করতে হবে না। মানে আপনি যদি এই স্টেপ গুলো ফলো করেন তাও আপনার হবে, ঠিক আছে? তার মানে গুগল অ্যাডস এবং গুগল অ্যানালিটিক্স ইউজ করতে গেলেই আমাকে গুগল ট্যাগ তৈরি করতে হবে। সেটা এখান থেকেও করতে পারেন, ওই ভিতর থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডেটা পাঠাতে চাচ্ছি। তার মানে আমাকে এইটা ইউজ করছি, তার মানে আমার আগের স্টেপটা করতেই হবে, নাহলে এই কাজ করবে না। প্রথম স্টেপ যদি আপনি পালন না করেন, পরের স্টেপ করবে না। তাহলে প্রথম স্টেপটা আমার পালন করতে হবে, তাহলে আমাকে একটা কি গুগল ট্যাগ তৈরি করতে হবে। তাহলে আমি গুগল ট্যাগ তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা, তাই ভাই GA4 এর ব্রাউজার সাইট যখন করেছিলাম তখনও তো একটা গুগল ট্যাগ তৈরি করেছিলাম। তো ওই ট্যাগটা ছাড়া কি আবার একটা নতুন ট্যাগ তৈরি করতে হবে? না, ওই ট্যাগেও করতে পারবেন। যদি আপনি চান যে না রাই ভাই ব্রাউজার সাইটের জন্য আমরা একটা GA4 এর ট্যাগ তৈরি করেছিলাম, এই যে, ঠিক আছে, এইটাই আমরা ইউজ করতে চাই, পারবো না? হ্যাঁ পারবো। মানে মেন কথা আপনার কন্টেইনারে একটা গুগল ট্যাগ থাকতেই হবে ফর GA4, একটা গুগল ট্যাগ থাকতেই হবে ফর গুগল অ্যাডস, মুদ্রা কথা, ঠিক আছে? মাল্টিপল গুগল ট্যাগ তৈরি করতে হবে না। তো এইটা যদি আপনি ইউজ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি, মানে আমি প্রথম থেকে দেখাতে যাচ্ছিলাম তাই জন্য আমি তৈরি করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাতেই দেখাই যেটা আমরা এই আগের দিন আহ তৈরি করেছিলাম গুগল ট্যাগ। তো সেখানে আমরা কি দিয়েছিলাম, আমাদের মেজারমেন্ট আইডি দিয়েছিলাম, সেম ভাবে এখানে মেজারমেন্ট আইডি দিয়ে দেবো, যেটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম, GA4 মেজারমেন্ট আইডি, তাই না? এই GA4 মেজারমেন্ট আইডি যেটা আমরা এর আগের দিন স্টোর করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর দুটো প্যারামিটার আমরা এখানে, একটা প্যারামিটার অ্যাড করেছিলাম, সেটা হলো সেন্ড পেজ ভিউ ফলস। তার মানে আমাদের বাই ডিফল্ট কোনো পেজ ভিউ ইভেন্ট সেন্ড হবে না এই প্যারামিটারটা দিলে, ঠিক আছে? আচ্ছা, এইটা তো আমরা করেছিলাম ব্রাউজার সাইডের জন্য, কিন্তু এখন করতে যাচ্ছি সার্ভার সাইডের জন্য। তখন আমাদের এখানে এই কনফিগারেশন প্যারামিটারে আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হলো সার্ভার কন্টেইনার ইউআরএল। সার্ভার কন্টেইনার ইউআরএল। এবং এই জায়গায় আমাদেরকে কি, আমাদের সার্ভার কন্টেইনারে যে ইউআরএলটা ছিল, কোথায় পাবো? অ্যাডমিনে যাব, সার্ভার কন্টেইনারের মধ্যে অ্যাডমিনে যাব, কন্টেইনার সেটিংসে যাব, যাওয়ার পর এই যে আমাদের এই জায়গা থেকে কপি করে নেব। আচ্ছা, এটা আমরা এখন ইউজ করব না, আমাদের স্টেপটা ইউজ করি। এখানে কি ওটা আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, 1 মিনিট আমি লগ ইন করে নেই। কি এটা আমার কাছে আহ ঠিক আছে। সো এই যে আমরা এখানে আসলাম, সার্ভার কন্টেন্ট ইউআরএলটা, আমরা তো ফার্স্ট পার্টি করিনি, আমরা মনে করেন এটা দিয়ে এখন আপাতত শিখছি। ফার্স্ট পার্টি হলে ফার্স্ট পার্টি ইউআরএলটা এখন বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই, তাহলে আমরা এখানে সেভ করে দিই এটা। হুম। এবং এই সেম ইউআরএল আমরা এই যে সার্ভার কন্টেন্ট ইউআরএলেও এসে বসাবো, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পর আপনার আর যত কিছু ছিল সব সেম, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এই জায়গায়, ঠিক আছে? এরকম শেষ, দিয়ে আমরা সেভ করে দেবো, এই সেভ, ডান, ঠিক আছে? তাহলে আমাদের গুগল ট্যাগ তৈরি হয়ে গেল। এখানে গুগল ট্যাগ লিখে দেন, লেখা আছে, লাগে আছে গুগল ট্যাগ GA4, ঠিক আছে? আচ্ছা, এখন রাহি ভাই, এই যে আপনি একটা এক্সট্রা প্যারামিটার ইউজ করলেন, এটা কেন ইউজ করলেন? তার মানে এখন আমি বলতে চাচ্ছি গুগল ট্যাগকে যে ভাই, তুমি যখনই আমাদের ওয়েবসাইটে লোড হবে, তখন আমাদের GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে যদি কোনো ইভেন্ট আমরা ফায়ার করি, মানে এই GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে যদি আমি এখন কোনো ইভেন্ট ফায়ার করি, এই ইভেন্ট ট্যাগের মাধ্যমে যদি কোনো ইভেন্ট ফায়ার করি, তাহলে সেই ইভেন্টটা তুমি GA4 এর কাছে পাঠাবে না। তাহলে কোথায় পাঠাবে? আমি তোমাকে একটা ইউআরএল দিয়ে দেব, সেই ইউআরএল এ পাঠাও। মানে আমি আরেকবার বলি, ঠিক আছে? আমি আরেকবার বলি,
কি প্রথম কথা হলো যে রাহি ভাই, আমরা যখন GA4 এ ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছিলাম তখনও গুগল ট্যাগ তৈরি করেছিলাম, ওই গুগল ট্যাগে আমরা আবার ইউজ করছি। কিন্তু ব্রাউজার সাইট ট্র্যাকিং এর সময় আমরা এই প্যারামিটারটা দিয়েছিলাম না। তো এই প্যারামিটার যখন আমরা দেইনি, তখন আমরা গুগল ট্যাগকে বলেছিলাম, মানে এই প্যারামিটার না দেওয়ার মাধ্যমে আমরা গুগল ট্যাগকে ইন্ডিকেট করেছিলাম যে আমাদের GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে যদি কোনো ইভেন্ট ফায়ার হয়, তাহলে ওই ইভেন্টটা তুমি GA4 এর কাছে পাঠাবে বাই ডিফল্ট। মানে এই প্যারামিটারটা যদি আপনি না দেন, তাহলে এই গুগল ট্যাগ বাই ডিফল্ট কার কাছে ইভেন্ট পাঠাবে? GA4 এর কাছে পাঠাবে, যদি আপনি GA4 এর ইভেন্ট ট্যাগ দিয়ে কোনো ইভেন্ট ফায়ার করেন। ঠিক আছে? কিন্তু এখন আমরা এই প্যারামিটারটা অ্যাড করে দিয়েছি সার্ভার কন্টেইন ইউআরএল। তার মানে আমি এখন গুগল ট্যাগকে বলে দিলাম যে ভাই, আমার GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে যদি কোনো ইভেন্ট ফায়ার হয়, তাহলে সেই ইভেন্টটা তুমি GA4 এর কাছে পাঠাবে না। তাহলে কোথায় পাঠাবে? সেই ইভেন্টটা তুমি এই ইউআরএল এ পাঠাও। মানে ওই আমি একটু আগে বলেছিলাম GA4 ইভেন্ট ট্যাগের দুটো কাজ। একটা হলো GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা GA4 এর কাছেও ডেটা পাঠাতে পারি, আবার GA4 ইভেন্ট ট্যাগ দিয়ে আমরা সার্ভার কন্টেইনারের কাছেও ডেটা পাঠাতে পারি, তাই না? তো এই সেই প্যারামিটার যার মাধ্যমে এই দুটো জিনিসের মধ্যে আমি চেঞ্জ করতে পারবো। মানে এই প্যারামিটারটা যদি আমি না দেই, তাহলে GA4 ইভেন্ট ট্যাগ এর মাধ্যমে আমরা গুগল অ্যানালিটিক্স এর কাছে ডেটা পাঠাবো। আর যদি এই প্যারামিটারটা আমরা দেই, তাহলে GA4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে আমরা সার্ভার কন্টেইনারে ডেটা পাঠাবো। বুঝতে পেরেছি? ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যাড করে দিলাম, এখানে সার্ভার কন্টেইন ইউআরএল এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, তার আমাদের গুগল ট্যাগ তৈরি করা কমপ্লিট। এবার আমরা কি করব? আমাদের GA4 ইভেন্ট ট্যাগ ইউজ করব। কেন কি আমাদের ইভেন্টটা তো ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাতে হবে, তাহলে তার জন্য আমরা কি ইউজ করব? GA4 ইভেন্ট ট্যাগ। এই যে চলে আসলাম। তাহলে কি করবো এখানে? সেম কি দিব? মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি দিয়ে ফেললাম। আচ্ছা, তারপর আমাকে ইভেন্টের নাম দিতে হবে। রাই ভাই, এখন তো আমাদের ওই যে ম্যাপিংটা চলে আসবে। কেন কি আমি এখন ফেসবুকের কাছে ডেটা পাঠাতে যাচ্ছি সার্ভার সাইডের মাধ্যমে, তাই না? তাহলে আমাকে কি এই ম্যাপিংটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমি কি ইভেন্ট পাঠাতে যাচ্ছি লাইভে? প্রথমে পেজ ভিউ ইভেন্ট পাঠাতে চাই ফেসবুকের কাছে সাপোজ। কেন কি আমরা ব্রাউজার সাইট থেকেও পেজ ভিউ ইভেন্ট পাঠিয়েছি। তার মানে আমাকে GA4 ইভেন্ট আগে ইভেন্টের নামটা দিতে হবে পেজ ভিউ। তাহলে আমি এখানে দিয়ে দিলাম পেজ ভিউ, দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন এই পেজ ভিউ ইভেন্টের সঙ্গে আমাদের কিছু প্যারামিটার সেন্ড করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আপনার মনে হতে পারে রাহি ভাই, ব্রাউজার সাইডে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে তো আমরা কোনো প্যারামিটার সেন্ড করিনি, কিন্তু সার্ভার সাইডে আমরা পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কিছু প্যারামিটার সেন্ড করব। কেন? কেন আমি এখন একটু বলবো। ঠিক আছে, এই যে দেখেন, আমি লিখে দিয়েছি কমন প্যারামিটারস ফর ইচ ইভেন্ট। মানে আপনি সার্ভার সাইড থেকে ফেসবুকের কাছে যদি যে কোনো যদি ইভেন্ট আপনি পাঠাতে চান, প্রত্যেক ইভেন্টের সঙ্গে এই 6টা প্যারামিটার সব সময় যাবে। আবারও বলি, সার্ভার সাইড থেকে ফেসবুকের কাছে যদি আপনি যে কোনো ইভেন্ট পাঠান, তাহলে প্রত্যেক ইভেন্টের সঙ্গে এই 6টা প্যারামিটার আপনাকে সেন্ড করতেই হবে। এই 6টা প্যারামিটারের মধ্যে প্রত্যেকটা প্যারামিটারের কি কাজ আমি একটু বলবো। ঠিক আছে, কি? প্রথম প্যারামিটার হলো ইভেন্ট আইডি। কেন পাঠাচ্ছি রাহি ভাই? ফর ডিডুপ্লিকেশন। কেন কি, যখন আমরা ব্রাউজার সাইট করেছিলাম একটু আগে আপনাদের দেখালাম, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে আমি কি ইভেন্ট আইডি অ্যাড করে দিলাম। তার মানে ব্রাউজার সাইট থেকেও আমরা ইভেন্ট আইডি পাঠাচ্ছি, সার্ভার সাইট থেকেও ইভেন্ট আইডি পাঠাচ্ছি। তাহলে ওই ইভেন্ট আইডি যদি সেম হয়ে যায়, ফেসবুক কি করবে? ডিডুপ্লিকেট করে দিবে। এই জন্য ইভেন্ট আইডিটা আমাদের প্রত্যেকটা প্যারামিটারের সঙ্গে বানাতে হবে। এই সরি, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে বাড়াতে হবে। ঠিক আছে, এই জন্য লিখে দিয়েছি কমন প্যারামিটার। ইভেন্টের নাম, ঠিক আছে, যেই ইভেন্টটা আমরা সেন্ড করতে যাচ্ছি সেই ইভেন্টের নামটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর আমাকে দিতে হবে FBP অ্যান্ড FBC। আচ্ছা, এই দুটো কি রাহি ভাই? এই দুটো হলো দুটো কুকি। যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, ভালোভাবে শুনে রাখেন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি এবং ওই ওয়েবসাইটে যদি ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে, কি ইনস্টল করা থাকে? ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে, তাহলে আমাদের ফেসবুক কি করে? দুটো কুকি ওই ইউজারের ব্রাউজারে ড্রপ করে। একটা কুকির নাম হলো FBP, আর একটা কুকির নাম হলো FBC। ঠিক আছে, তাহলে দুটো কুকি কি? FBP আর FBC। আচ্ছা,
এই এফবিপি কুকিটা সব সময় ড্রপ হবে। মানে সে আপনার ওয়েবসাইট যদি অ্যাড থেকে আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসছে, অথবা আপনি একটা লিংক শেয়ার করেছেন ওই লিংকে ক্লিক করে এসছে, অথবা অর্গানিক্যালি আপনার গুগলে সার্চ করেছে তারপর আপনার ওয়েবসাইটে অ্যাপিয়ার হয়েছে, সেখানে ক্লিক করে সে এসছে, যেইভাবে আপনার ওয়েবসাইটে আসুক না কেন সব সময় এই এফবিপি কুকিটা ড্রপ হবে আপনার ইউজারের ব্রাউজারে, যদি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে। ক্লিয়ার? কিন্তু এফবিসি কুকিটা সবসময় ড্রপ হবে না। এফবিসি কুকিটা তখনই ড্রপ হবে যদি ইউজার আপনার ফেসবুক অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে এসছে। বোঝাতে পেরেছি? তার মানে এফবিপি কুকি সবসময় ড্রপ হবে, এফবিসি কুকিটা তখনই ড্রপ হবে যদি ইউজার আপনার ওয়েবসাইটে আপনার অ্যাড ক্লিক করার পর আসে, তবেই কিন্তু এফবিসি কুকিটা আপনার ইউজারের ব্রাউজারে ড্রপ হবে। এবং এই এফবিসি কুকির মধ্যেই ওই যে ইউজারের ইউআরএল এ যে এফবিসিএলআইডি প্যারামিটার থাকে যেটা আমি দেখিয়েছিলাম, ওই ইনফরমেশনটা এই কুকির মধ্যে স্টোর থাকে। বুঝতে পেরেছি? এই জন্য এই দুটো কুকি প্যারামিটার আমাদেরকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। আচ্ছা, তাই ভাই ব্রাউজার সাইডে তো আমরা এই দুটো প্যারামিটার তাহলে পাঠালাম না, এবং এটা আমি আপনাদের দেখিয়েছি যে এই দুটো প্যারামিটার অটোমেটিক ফেসবুক পিক্সেল কালেক্ট করে নেয় ব্রাউজার সাইড থেকে, কিন্তু সার্ভার সাইডে ফেসবুক এটা কালেক্ট করতে পারে না। এই জন্য আমাদেরকে কি ম্যানুয়ালি এটাকে কালেক্ট করে ফেসবুকের কাছে পাঠাতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর আমাদের দিতে হবে ফার্স্ট পার্টি কালেকশন, মানে ফেসবুক কি আমাদের ফার্স্ট পার্টি কুকি কালেক্ট করার জন্য পারমিশন তার কাছে আছে কি নাই। ঠিক আছে, এই জন্য আমরা এটা ফার্স্ট পার্টি কালেকশন দেব। আর ইভেন্টের টাইম হলো যে এই যে পার্টিকুলার ইভেন্টটা তুমি ফেসবুকের কাছে পাঠাচ্ছ সার্ভার সাইড থেকে, এই ইভেন্টটা তোমার ওয়েবসাইটে কখন হয়েছে, টাইমটা। ঠিক আছে, সেই টাইমটা আমাদের পাঠাতে হবে। তাহলে এই 6টা প্যারামিটার আমাদের প্রত্যেকটা ইভেন্টের সঙ্গেই পাঠাতে হবে যদি আপনি সার্ভার সাইড থেকে ফেসবুকের কাছে কোনো ইভেন্ট পাঠাতে চান। বুঝতে পেরেছি? তাহলে আমি এই 6টা প্যারামিটার কুইকলি আমি এখানে অ্যাড করে ফেলি। কোথায়? এই যে আমি পেজ ভিউ ইভেন্ট পাঠাচ্ছি, তার মানে আমাকে 6টা প্যারামিটার পাঠাতে হবে। ইভেন্ট আইডি, ইভেন্ট নেম, ঠিক আছে, তারপর আমাকে দিতে হবে এফবিসিডি এফবিপি, ঠিক আছে, আর হলো এফবিসি কে এফবিসি, তারপর হলো ফার্স্ট পার্টি কালেকশন, and the last one is event time। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা আচ্ছা, এখন এটা ভ্যালু কোথায় পাবো রাই ভাই? তাহলে প্রথমে ভ্যালু ইভেন্ট আইডির জন্য তো আমরা অলরেডি ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি, তাহলে ওই ভ্যারিয়েবলটাই আমরা ইউজ করব। ইভেন্ট আইডি যেটা আমরা এই যে একটু আগে ব্রাউজার সাইডে ইভেন্ট গুলোতে দিলাম। ইভেন্টের নাম এই যে রাই ভাই, এটাই ইভেন্টের নাম আপনি, ঠিক আছে। আরে ঠিক আছে, তারপর এফবিপি আর এফবিসি এই দুটো কুকি কেমন করে পাবো রাহি ভাই? তার জন্য আমরা ভ্যারিয়েবল তৈরি করব। কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করব? সেটা হলো যে আমরা একটা নতুন ধরনের ভ্যারিয়েবল আজকে শিখবো, সেটা হলো ফার্স্ট পার্টি কুকি ভ্যারিয়েবল। কি ফার্স্ট পার্টি কুকি ভ্যারিয়েবল? যদি আপনাকে ইউজারের ব্রাউজারে যে কুকি বলে যে জায়গাটা থাকে সেই জায়গা থেকে কোনো ভ্যালু নিতে হয়, তাহলে আমাদেরকে এই ফার্স্ট পার্টি কুকি ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? ইউজারের যেটা আমি এর আগের দিনে দেখিয়েছিলাম যে ইউজারের ব্রাউজারে যদি এই কুকি থেকে যদি কোনো একটা ভ্যালু নিতে হয় আপনাকে, এই যে কুকি থেকে যদি আপনাকে এই যে অ্যাপ্লিকেশনে গেলে এই যে কুকি কুকি থেকে যদি আপনাকে কোনো একটা প্যারামিটারের ভ্যালু নিতে হয়, মনে করেন এইটার ভ্যালু নেবেন, তাহলে আমাদের কি এই যে এইটার এই ভ্যালুটা নেবেন, তাহলে ওই কি ভ্যারিয়েবল ইউজ করতে হবে আমাদের? ফার্স্ট পার্টি কুকি ভ্যারিয়েবল। ঠিক আছে, তো সেরকম আপনি এখান থেকে আমরা ওই দুটো ভ্যারিয়েবল নেব। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা ইউজ করবো। আচ্ছা, ওই এই জায়গায় কুকির নামটা দিতে হবে, মানে যেটার ভ্যালু আপনি নিতে যাচ্ছেন, মানে এই যে যদি আমি এই ভ্যালু এইটা ভ্যালু নিতে চাই, তাহলে এই কুকিটার নামটা দিতে হবে আমাকে। ঠিক আছে, এই যে নেম, এই নামটা দিতে হবে আন্ডারস্কোর জিএ। কিন্তু আমরা এটা তো নিতে চাই না, আমরা ফেসবুকের রিলেটেড যেটা আছে সেটা নিতে চাই। তাহলে সেই কুকিটার নাম কি কি নামে স্টোর হয়? আন্ডারস্কোর এ বিপি, এই যে আন্ডারস্কোর এ বিপি এই নামে স্টোর হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় দিয়ে দিলাম এফবিপি। ঠিক আছে, সেভ, ডান। তাহলে এফবিপি কমপ্লিট।
সেম ভাবে এফবিসি, সেম প্রসেস। আসবো, কি ভ্যারিয়েবল তৈরি করব, ফার্স্ট পার্টি কুকি, কুকির নাম কি, আন্ডারস্কোর এফবিসি, ঠিক আছে, এফবিসি, ঠিক আছে, সেভ, ডান, ঠিক আছে। ফার্স্ট পার্টি কালেকশন সব সময় হবে ট্রু, ঠিক আছে। ইভেন্ট টাইম, আচ্ছা এখন এই ইভেন্ট টাইমটা আমরা কিভাবে পাবো ভাই? এই ইভেন্টটা কখন হয়েছে আমার ওয়েবসাইটে সেটা আমি কিভাবে কালেক্ট করব, ঠিক আছে। তো এই ইভেন্ট টাইমের জন্য আমাদের একটা কোড লিখতে হবে। তো কোড লেখার জন্য আমরা কি ইউজ করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল ইউজ করব। এই ভ্যারিয়েবলটা আমরা এর আগের দিনও ইউজ করেছি। ফর কি জন্য ইউজ করেছি, টু মডিফাই দ্য আইটেমস অ্যারে, তাই না? তো সেটাই আমরা ইউজ করব টু জেনারেট দ্য ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম। সেটা হলো এই, তো এই যে আমি আপনাদের দিয়ে দিয়েছি, এই কোডটা তো অলরেডি আপনাদের কাছে আছে। এই যে ইভেন্ট টাইম বলে যে এটা আছে, ওটা আমরা কপি করে নেবো, নেওয়ার পর এই জায়গায় বসিয়ে দেবো, এই যে ইভেন্ট টাইম, ঠিক আছে। তাহলে আমাদের ইভেন্ট টাইম তৈরি হয়ে যাবে, ইভেন্ট টাইম, ঠিক আছে, সেভ, ডান, ইভেন্ট টাইমও দিয়ে দিলাম। তারপর আমাদের আর কোনো কিছু দরকার নেই, যা আছে যাই। এবার ট্রিগারিং এ আমরা কি করব, অল পেজে, সব পেজে আমাদের ফায়ার হবে। আমরা এখানে নাম দিয়ে দেবো ফেসবুক সার্ভার সাইড পেজ ভিউ, বা যা নাম দিবেন দিবেন, ঠিক আছে, সেভ, ডান। তার মানে আমাদের ফেসবুকের জন্য সার্ভার সাইডের পেজ ভিউ আমাদের কমপ্লিট হয়ে গেল। আহ এই সার্ভার সাইড পেজ ভিউ, ঠিক আছে। তাহলে সেরকম ভাবে আমাদের বাকি ইভেন্ট গুলো করে ফেলি কুইকলি। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে কপি করে নেব, কপি। তাহলে আমাদের বাকিগুলো আমরা করে ফেলবো সেম ভাবেই। তাহলে আমাদের এখন সেকেন্ড কি ইভেন্ট পাঠাতে চাই, এই ভাই সেকেন্ড ইভেন্ট পাঠাতে চাই ভিউ কন্টেন্ট। তার মানে আমাকে জিও4 ইভেন্টটাকে, ইভেন্টের নামটা দিতে হবে ভিউ আইটেম। তার মানে ইভেন্টের নাম হয়ে যাবে ভিউ আইটেম, এই জায়গায় ইভেন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে ভিউ আইটেম। আর এই 6টা প্যারামিটার তো সব প্যারামিটার সব ইভেন্টের সঙ্গে যেতে হবে, তাহলে ওগুলো তো আছেই। তার সঙ্গে এখন ভিউ আইটেমের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হয় আমাদের, ভিউ ভিউ কন্টেন্টের সঙ্গে, এই যে আমি দিয়ে দিয়েছি, স্ক্রল করলেই পেয়ে যাবেন, এই যে ভিউ কন্টেন্টের সঙ্গে এই এই প্যারামিটার গুলো পাঠাতে হবে। এই 6টা প্যারামিটার তো অলরেডি আছে ওখানে, ঠিক আছে। এখন এই কয়েকটা কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি এন্ড আইটেম, ঠিক আছে। আচ্ছা এখন এই প্যারামিটার গুলো এইভাবে কেন দিচ্ছি সেটা তো মানে আর রিপিট করার প্রয়োজন নেই নিশ্চয়ই, ঠিক আছে। তো মানে এই নামে যদি দেই তাহলে আমার ফেসবুকের কাছে ইভেন্ট প্যারামিটারটা যাবে এই নামে, কন্টেন্ট নেম বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কন্টেন্ট টাইপ, এবং আপনি যদি মনে রাখেন এই সেম প্যারামিটারই কিন্তু আমরা ব্রাউজার সাইট থেকে পাঠিয়েছি, যদি আপনাদের খেয়াল থাকে, ঠিক আছে। এই কন্টেন্ট আইডিস, ঠিক আছে, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, ভ্যালু, তারপর হলো কারেন্সি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আইটেমস। আচ্ছা এখন আপনার মনে হতে পারে রাহি ভাই এই লাস্টে আইটেমসটা কেন পাঠালাম, এই আইটেমসটা কেন পাঠালাম, এই আইটেমসটা তো দরকার নাই আমাদের, ঠিক আছে। এই আইটেমসটা তো এখানে এই ম্যাপিং এর মধ্যে নাই, এই ম্যাপিং এর মধ্যে কোথাও আছে। যাই হোক, এই আইটেমসটা কেন পাচ্ছি আমরা, এই আইটেমসটা এই জন্য পাঠাচ্ছি কেন কি আমরা যখন ওই সার্ভার সাইডে এই আইটেমস প্যারামিটার পাঠাবো এটা আমাদের কন্টেন্টস বলে চেঞ্জ হয়ে যাবে। ওই যে আমাদের একটা প্যারামিটার আছে কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্টস বলে, তো সেটাতে আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আমরা আইটেমস প্যারামিটার পাঠাচ্ছি। এখন আমরা কি করব, হ্যাঁ এবার এগুলো ভ্যালুগুলো দেবো। তাহলে কন্টেন্ট নেমের জন্য তো আমরা অলরেডি তৈরি করে রেখেছি ভ্যারিয়েবল, যেটা আমরা এর আগে ইউজ করেছি, কন্টেন্ট নেম। কন্টেন্ট টাইপ হলো প্রোডাক্ট, ঠিক আছে। কন্টেন্ট আইডিস এর জন্য অলরেডি করে রেখেছি সেম ভ্যারিয়েবল যেগুলো আমরা ব্রাউজার সাইডে ইউজ করেছি, ঠিক আছে, সেই সেম। কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, ভ্যালু সেম, ভ্যালু, কারেন্সি, এবার আইটেমস। আইটেমসটা কিভাবে পাঠাতে হবে, এই যে দেখেন এখানে দেওয়া আছে,
হয়ে গেল এই যে আইটেম, ঠিক আছে। ওর মধ্যে কি কি প্যারামিটার থাকতে হবে? আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, প্রাইস এন্ড কোয়ান্টিটি, এই কয়েকটা প্যারামিটার থাকতে হবে, তাই না? তো তার জন্য আমরা তৈরি করে নিই, কেন কি আমাদের ইয়েটাতে অনেক মডিফাই এর দরকার আছে, ঠিক আছে। তো আমরা একটু মডিফাই করে নিই, এই যে মডিফাইড আইটেমসটা আছে এখানে, আমাদের কি কি প্যারামিটার আমরা অ্যাড করেছি সেটা দেখে নিই। আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস আর কোয়ান্টিটি, তাই না? আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস এন্ড কোয়ান্টিটি। আইটেম ব্র্যান্ড যদি থাকে আপনি দিতে পারেন, কিন্তু আমাদের ডেটা লেয়ারে নাই, তাই জন্য আমরা দিচ্ছি না, আর বাকিটা আমরা এখানে চেঞ্জ করি। এটা এটা কি করলাম মনে আছে নিশ্চয়ই, প্রথম দিনের ক্লাসে জিও4 এর ক্ষেত্রে, যে আমরা ওই মডিফাই আইটেমস অ্যারে যে ইয়েটা আছে, এই যে এইটা মডিফাই, এই যে মডিফাই আইটেমস অ্যারে, এটা কপি করেছি, কপি করে এই জায়গায় বসিয়েছি, এই জায়গায় বসিয়েছি। তারপর এই জায়গায় আমরা কি দিয়েছি, ওই ভ্যারিয়েবলটা ইউজ করেছি যেই ভ্যারিয়েবলে অরিজিনাল আইটেমস অ্যারেটা নিয়েছি, ই কমার্স ডট আইটেমস যেটা, তারপর ওটাকে মডিফাই করেছি। সেই জায়গায় আমরা কি কি প্যারামিটার নিচ্ছি? আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস এন্ড কোয়ান্টিটি, বাকিগুলো আমরা নিচ্ছি না এই জায়গায়, ঠিক আছে, কেন কি ওইটাই আমাদের দরকার। আর ব্র্যান্ডটা কেন নিলাম না? কেন কি আমাদের ডেটা লেয়ারে আইটেম ব্র্যান্ড বলে কোনো প্যারামিটার নাই, ওই জন্য। যদি থাকে তাহলে ওটাও নিতে পারেন এই জায়গায়, ঠিক আছে, সেভ। তাহলে আমরা এখানে ইউজ করব কি, মডিফাইড, কোথায় গেল, মডিফাইড আইটেমস, ঠিক আছে, গেলাম, বাকি সবকিছু হয়ে গেল, চেঞ্জ। এবার আমরা এখানে কি দিব, ভিউ আইটেম ট্রিগার, তাই না? আচ্ছা, এই জায়গায় নামটা চেঞ্জ করতে হবে। দেখি কপি করে, কপি করেছিলাম না কপি করিনি, আমি কি জানি, ভুলেও গেছি। ভিউ আইটেম, না কপি করেছিলাম, যা, ঠিক আছে। তাহলে এবার আমরা ওই সেম ভাবে অ্যাড টু কার্টও করবো, ঠিক আছে, অ্যাড টু কার্ট। তাহলে আমরা এখানে ইভেন্টের নাম কি দিতে হবে রাই ভাই? আমি ফেসবুকের কাছে অ্যাড টু কার্ট বাড়াতে চাই, ফেসবুকের কাছে অ্যাড টু কার্ট বাড়াতে চাই, তাহলে আমাকে ইভেন্টের নাম দিতে হবে অ্যাড টু কার্ট, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমাদের অ্যাড টু কার্টে কি কি, সেম সেম প্যারামিটার, কোনো চেঞ্জেসই নেই। তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেবো অ্যাড টু কার্ট, ওই অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, ঠিক আছে, ডান। তাহলে আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেল। এরপর কি করবো, বিগিন চেক আউট, সেম, কপি, বিগিন চেক আউট, ঠিক আছে। তাহলে আমাকে এখানে ইভেন্টের নাম কি দিতে হবে, বিগিন চেক আউট, আমার জানা আছে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে দিয়ে, যদি না প্রথমত অসুবিধা হয়, বিগিন, ঠিক আছে, বিগিন চেক আউট। হুম, তো বিগিন চেক আউট আমাদের এক্সট্রা একটা প্যারামিটার লাগে, সেটা হলো এই যে এটা, এটা হলো এই নাম্বার অফ আইটেমস, এটা, হ্যাঁ, এটা আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমাদের ভ্যারিয়েবল তৈরি করাই আছে, আহ, এই যে নাম্বার অফ আইটেম, দেওয়ার পর আমরা ট্রিগারিং এ দিয়ে দেবো বিগিন চেক আউট। আচ্ছা, হলো, সেভ, ডান। তাহলে আমাদের বিগিন চেক আউট হয়ে গেল। এবার পারছে এগুলো ইভেন্ট আমরা ইউজারের ডিটেলস কেন দিচ্ছি না, কেন কি আমাদের ডেটা লেয়ারে এই ইভেন্ট গুলোতে ইউজারের ইনফরমেশন আমরা পাই না, এই জন্য। যদি পান তাহলে দিতে পারেন। এটা কিভাবে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি, পারচেজ ইভেন্টে দেখাবো, এই যে এখনই পারচেজ ইভেন্ট করবো, সেখানে দেখাবো। ওই সেম প্রসেস অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে দেবো পারচেজ, ঠিক আছে। ইভেন্টের নাম কি দিতে হবে, এই যে ইভেন্টের নাম দিতে হবে আমাকে এই যে পারচেজ, এখানে মনে রাখেন, আবার এখানে বড় হাতের পি আর এখানে কিন্তু ছোট হাতের, আবার দেখেন আরে এটা তো পারচেজ সেটাও পারচেজ, ঠিক আছে, ছোট বড় আছে আবার, ভুল হয়ে গেলে গেল, ঠিক আছে। আর সব একই প্যারামিটার। এইবার আমাকে দিতে হবে যে ইউজারের ইনফরমেশন,
কেন কি আমাদের পারচেজ এভেন্টে আমরা ইউজারের ইনফরমেশন পাই। তাহলে কিভাবে দেবো রাই ভাই, কিভাবে দেবো ইউজার ইনফরমেশন? ব্রাউজার সাইডে নাই, ওই ট্যাগের মধ্যে ড্রপ ডাউন করে সিলেক্ট করে করে দিয়ে দিচ্ছিলাম, এখন সার্ভার সাইডে কিভাবে দেবো? তার জন্য একটু স্ক্রল করবেন নিচের দিকে, ঠিক আছে? এই যে দেখেন দেওয়া আছে ইউজারের ইনফরমেশন। কিভাবে ইউজার ইনফরমেশন দিবেন? তাহলে ইমেল যদি আপনি দিতে চান, প্যারামিটারটার নাম এইরকম ভাবে দিতে হবে, ইউজার ডেটা ডট ইমেল অ্যাড্রেস, ইউজার ডেটা ডট ফোন নাম্বার, ইউজার ডেটা ডট অ্যাড্রেস ডট ফার্স্ট নেম, এইরকম ভাবে, ঠিক আছে? তাহলে কপি এই, ঠিক আছে? তারপর আমাদের ফোন নাম্বার, এটা সব ইভেন্টের ক্ষেত্রেই সেম। তো অন্যান্য ইভেন্টেও যদি আপনি ইউজার ইনফরমেশন পাঠাতে চান, এই সেম ভাবে পাঠাতে পারবেন, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি, শেষ, ঠিক আছে? এই কয়েকটা। আর বাকিগুলো আমাদের কাছে নাই, এগুলো আমাদের থাকেও না। আর যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, ঠিক আছে? ইউজার ইনফরমেশন আমাদের দেওয়া হয়ে গেল। তাহলে আমরা এগুলো কিভাবে নেব? সেম ভাবে যেটা আমরা এর আগের দিন অলরেডি ভ্যারিয়েবল তৈরি করা আছে, ইমেল, ফোন, ঠিক আছে? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, তারপর হলো রিজিয়ন, পোস্টাল কোড, আর হলো কান্ট্রি, ঠিক আছে? সবগুলো দিয়ে দিলাম, শেষ, কাহিনী শেষ আমার, ঠিক আছে? এবার আমরা এখানে চলে আসবো ট্রিগারিং এ, কি দেবো? ইভেন্টের নাম দিয়ে দেবো পারচেস, তাই না? পারচেস ট্রিগার, সেভ, ডান। তাহলে আমাদের যত ইভেন্ট ছিল সব তৈরি করা কমপ্লিট, ঠিক আছে? এই যে কোথায় পেজ ভিউ, কোথায় গেল পেজ ভিউ? হ্যাঁ, পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, ঠিক আছে? সব হয়ে গেল। তাহলে আমাদের এই জায়গায় সব কমপ্লিট। এইবার আমরা চলে যাব সার্ভার কন্টেইনারে, এই যে সার্ভার কন্টেইনারে চলে আসবো। সার্ভার কন্টেইনারে আমরা একটা জিনিস এর আগের দিন আলোচনা করেছিলাম, সেটার নাম বলেছিলাম ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাজ কি এই ভাই? ক্লায়েন্টের কাজ হলো যে আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে যদি কোনো ইভেন্ট আসে, তাহলে সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করা, এবং ওই ইভেন্টের মধ্যে যদি কোনো প্যারামিটার থাকে, ওই ইভেন্টের মধ্যে যদি কোনো ইভেন্ট প্যারামিটার থাকে, এই ইভেন্টের মধ্যে যদি এই প্যারামিটার গুলো থাকে বা যে ইনফরমেশন গুলো থাকবে ওই ইভেন্টের সঙ্গে, ওই ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করা এবং সেটাকে সুন্দরভাবে সাজানো, তাই না? তো এইটা হলো একটা ক্লায়েন্টের কাজ। তাহলে আমরা একটা ক্লায়েন্ট তৈরি করব, কেন কি আমরা এই যে ইভেন্ট গুলো পাঠাচ্ছি, তো এগুলোকে ক্যাপচার করার জন্য তো একজন লোক দরকার এই জায়গায়, তাহলে সেই লোকটাকে আমরা এখন তৈরি করছি, সেটা হলো আমাদের ক্লায়েন্ট। কি ধরনের ক্লায়েন্ট তৈরি করব? আমাদের এই যে ক্লায়েন্ট কনফিগারেশনে যাব, আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ওয়েব, এই ক্লায়েন্টটা তৈরি করব। কেন কি আমরা ওয়েবসাইট রিলেটেড ইভেন্ট পাঠাচ্ছি, তাই জন্য আমরা GA4 ইভেন্ট, GA4 ওয়েব এটা সিলেক্ট করব, বললাম। এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, এটা আমাদের যা আছে আছে, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ করবেন না। আসে এটা আপনি একটা নাম দিয়ে দেবেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আমি GA4 দিয়ে দিলাম, সেভ, ডান, ঠিক আছে? এই যে আমাদের GA4 ইভেন্ট ট্যাগ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব? ট্যাগ দিয়ে যাব, ঠিক আছে? ট্যাগ দিয়ে যাব। এবার ট্যাগ দিয়ে কি করব? সেম এখানে যেমন ট্যাগ তৈরি করেছি, এখানেও ট্যাগ তৈরি করব। কোথায় ইভেন্ট পাঠাবো? ফেসবুকের কাছে পাঠাবো। তাহলে ফেসবুকের জন্য আমার এখানে ট্যাগ আছে না? ঠিক আছে, দেখি। ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পর এই যে এটা কিন্তু আপনাদের থাকবে না, তো কোথায় যাবেন? কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাবেন, যাওয়ার পর এখানে ফেসবুক কনভার্সন এপিআই বলে সার্চ করবেন, বা কনভার্সন এপিআই ট্যাগ বলে সার্চ করবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে ফেসবুক, এই যে কনভার্সন এপিআই ট্যাগ, এইটাই, ঠিক আছে? প্রথমটা এই যে বাই ফেসবুক ইনকিউবেটর, ঠিক আছে? এটা।
তো আমার অলরেডি আছে, আমি এটাকে দিলাম। কি বলছে প্রথমে পিক্সেল আইডি দিতে বলছে, যে কোন পিক্সেলে তুমি ডেটাটা পাঠাতে চাও। তাহলে এই যে আমি এই পিক্সেলে ডেটা পাঠাতে চাই, তাহলে আমি এটাকে কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। তারপর বলছে যে তুমি অ্যাক্সেস টোকেন দাও ভাই, অ্যাক্সেস টোকেন। ঠিক আছে, অ্যাক্সেস টোকেন কোথায় পাবো রাহি ভাই? এই যে পিক্সেলে যাব, পিক্সেলের এই সেটিংসে যাব, সেটিংস। হ্যাঁ, যাওয়ার পর স্ক্রল করব, স্ক্রল করতে 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 এই জায়গায় আপনি একটা অপশন পাবেন। কোথায় গেল, বেরিয়ে গেলাম নাকি? হ্যাঁ, এই দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন। এটা আমরা এইটা সিলেক্ট করবো না, সেটা উইথ ডেটা সেট কোয়ালিটি এপিআই, এটা নয়। সেটা উইদাউট ডেটা সেট কোয়ালিটি এপিআই, এটা ঠিক আছে করলে জেনারেট অ্যাক্সেস টোকেন। ঠিক আছে, এই যে অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে, কপি করে নেবেন, নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, করার পর এই জায়গায় সিলেক্ট অ্যাক্সেস টোকেন কমপ্লিট। এবার বলছে টেস্ট ইভেন্ট কোড দাও। টেস্ট ইভেন্ট কোড কেন ইউজ করবো রাহি ভাই? কেন ইউজ করব, কেন কি এই যে টেস্ট ইভেন্ট আমাদের যখন ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছিলাম তখন দেখেছিলাম যখনই আমরা ইভেন্টটা ফায়ার করছিলাম, এই টেস্ট ইভেন্টটা আমরা চেক করতে পারছিলাম যে ইভেন্টটা আসছে কিনা, প্যারামিটার সঠিকভাবে আসছে কিনা, এসব চেক করতে পারছিলাম। তো সার্ভার সাইডেও কিন্তু সেম ফ্যাসিলিটি আছে, যে সার্ভার সাইড থেকে যে ইভেন্ট গুলো আপনার এই জায়গায় আসছে কি আসছে না সেটা চেক করতে পারবেন এই জায়গায়। তার জন্য আপনাকে কি টেস্ট ইভেন্ট কোড দিতে হবে। তো কোথায় পাবো এটা? এই যে এই জায়গায় যদি আমি আসি, এই যে আমার টেস্ট ইভেন্ট কোড, এই যে কপি করে নিলাম, নেওয়ার পর এই জায়গায় বসাবো। আচ্ছা, এবার অনেকের হবে কি এই টেস্ট ইভেন্ট কোডটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু স্ট্যাটিক ভ্যালু নয়, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। তো যদি আপনার সার্ভার সাইড থেকে কোনো ইভেন্ট না আসে তাহলে দেখবেন যে টেস্ট ইভেন্টটা চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা কপি করে আপনার এখানে বসাবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, করার পরে অ্যাকশন সোর্স ওয়েবসাইট, হ্যাঁ আমাদের এই যতগুলো ইভেন্ট হচ্ছে সব ওয়েবসাইটে হচ্ছে। এবার আমাদের এইটা দুটো আমরা চেক করে দেবো, একটা হলো এক্সটেন্ড মেটাপিক্সেল কুকিজ, আর হলো এনেবল ইভেন্ট এনহ্যান্সমেন্ট। এই দুটোতে কি হয়, এই যে আমরা কুকি লাইফ টাইম ইনক্রিজ করি না, যেটা এই যে আগের দিন আমি দেখাচ্ছিলাম ইয়েকে, ইমতিয়াজ ভাইকে। তো সেটা যদি আপনি এখানে এফবিপি এফবিসি এক্সটেন্ড করেন তাহলে এই ট্যাগ কি করবে, অটোমেটিক আপনার সার্ভারের এই ব্রাউজারে যে এফবিপি এফবিসি কুকি আছে সেটার লাইভ এক্সটেন্ড করবে। কিন্তু এটা তখনই কাজ করবে যদি আপনার ফার্স্ট পার্টি ট্র্যাকিং করা থাকে, যদি থার্ড পার্টি ট্র্যাকিং করা থাকে তাহলে হবে না। ঠিক আছে, আর এটা হলো এনেবল ইভেন্ট এনহ্যান্সমেন্ট। এটাতে কি হবে, যদি মনে করেন আপনার ওয়েবসাইটে কেউ একজন প্রথমবার পারচেজ করলো, ওই পারচেসের সময় তো তার ইউজার ইনফরমেশন গুলো আপনার কাছে ছিল, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তাই না? তো এই কুকি গুলো কি করবে, মানে এই ইনফরমেশন গুলো কি করবে, ফেসবুক আপনার ইউজারের ব্রাউজারে কুকিতে স্টোর করে রাখবে। জিএম ইইসি বলে একটা কুকি ড্রপ হবে, এই যে জিটিএম ইইসি বলে, ঠিক আছে, একটা কুকি ড্রপ হবে ইউজারের ব্রাউজারে, ওই কুকির মধ্যে ইউজারের ইনফরমেশন গুলো স্টোর করে থাকবে। কেন স্টোর করে রাখবে রাহি ভাই? কেন কি পরবর্তীকালে ওই ইউজারটা যদি আবার আপনার ওয়েবসাইটে আসে, তখন যেন প্রথম ইভেন্ট থেকেই, প্রথম ইয়ে থেকেই যেন ইউজারের ইনফরমেশন গুলো ফেসবুক কালেক্ট করতে পারে। ঠিক আছে, এই জন্য তো এটা আমরা এখানে এনেবল করে দেবো। আচ্ছা, এবার আমরা এখানে ট্রিগারিং দেব। আচ্ছা, ট্রিগারিং কি দিব রাহি ভাই? ট্রিগারিং আমরা তৈরি করবো একটা ট্রিগার। কি ট্রিগার? এই যে আসবো ট্রিগার কনফিগারেশনে। আচ্ছা, ট্রিগার কনফিগারেশনে দিব আমরা কাস্টম, সিলেক্ট কাস্টম। ঠিক আছে, সব ইভেন্টে, সব কাস্টম ইভেন্টেই না, সাম কাস্টম ইভেন্ট ওয়্যার, ওয়্যার ইভেন্টের নাম, দেখেন কন্ডিশনটা আমি দিচ্ছি, ইভেন্টের নাম কি, মানে আমি এই যে এই যে ইভেন্ট গুলো পাঠাচ্ছি, মনে করেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, পারচেজ, বিগিন চেকআউট, এই প্রত্যেকটা ইভেন্টের জন্যই আমি কি করতে চাই, আমার এই ট্যাগটা, ফেসবুকের ট্যাগটা ফায়ার করতে চাই। কেন কি ওই প্রত্যেকটা ইভেন্টে আমি ফেসবুকের কাছে পাঠাতে চাই, তাই না? তাহলে আমি এখানে কন্ডিশন দিচ্ছি, ইভেন্ট নেম এখানে দিব ম্যাচ রেজেক্টস। ম্যাচ রেজেক্টস মানে রেজেক্টস হলো একটা মেথড, যেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা প্যাটার্ন দিতে পারি। ওই প্যাটার্নটা যদি ম্যাচ করে তাহলে আমাদের ট্যাগটা ফায়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এখানে ইকুয়ালস দিতেন তাহলে এখানে কিন্তু একটাই নাম দিতে পারতেন, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ট্রিগার তৈরি করতে হতো। যেমন ব্রাউজার সাইডে আমরা প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ট্রিগার তৈরি করেছি না, সেরকম সেরকম সার্ভার সাইডেও আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা একটা করে ট্রিগার তৈরি করতে পারেন। কিন্তু আমরা সেটা না করে কি করব, একটাই ট্রিগার তৈরি করব এবং ওই ট্রিগারে সব ইভেন্টের নামগুলো দিয়ে দেব। তাহলে কি হবে, যে আমাদের ওই ইভেন্টের নামগুলো যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের ট্যাগ ফায়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেবো, ম্যাচ রেজেক্টস, এবং এই জায়গায় আমরা ইভেন্টের নামগুলো এবার দেবো। আচ্ছা, কি নামগুলো দিব, যেই নামে আমি ইভেন্টটা পাঠিয়েছি
আমার ব্রাউজার কন্টেইনারে যেই নামে আমি ইভেন্টটা পাঠিয়েছি, কি নামে ইভেন্ট পাঠিয়েছি, পেজ ভিউ, তারপর অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ভিউ আইটেম, পারচেজ, যেই নামে আমি ইভেন্ট পাঠিয়েছি সেই নামে আমি এখানে নামটা দেবো, মানে ওই ওই ইভেন্টের জন্য আমি আমার ট্যাগটা ফায়ার করাতে যাচ্ছি। তাহলে কিভাবে দিব, পেজ আন্ডারস্কোর ভিউ, তারপর দিব একটা পাইপ সিম্বল। পাইপ সিম্বল মানে এই যে এটা দেখেন, এই লম্বা দাড়ি, ঠিক আছে, এটা কেমন করে দিতে হয়, শিফট টিপে তারপর দেখবেন এন্টারের উপরে একটা বাটন আছে, ওই বাটনটা টিপলে দেখবেন এরকম পাইপ সিম্বল বলা হয় এটাকে, ঠিক আছে। ভিউ আইটেম, তারপর পাইপ সিম্বল, তারপর ভিউ আন্ডারস্কোর আইটেম, ঠিক আছে, তারপর আমি আবার পাইপ সিম্বল দিব, তারপরে দিব অ্যাড টু কার্ট, অ্যাড টু আন্ডারস্কোর কার্ট, তারপর আমি আবার পাইপ সিম্বল দিব, তারপর দিব বিগিন চেক আউট, চেক আউট, তারপর পাইপ সিম্বল দিব পারচেজ। মানে আমি এখানে বলতে চাইলাম যে ভাই, ইভেন্টের নাম যদি এই যে যতগুলো নাম আমি এখানে মেনশন করে দিলাম, এই যতগুলো নামের মধ্যে যদি যে কোনো একটা নামের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে তুমি আমাদের ট্যাগটা ফায়ার করে দেবে। এই কন্ডিশনটার মানে হলো এইটাই, যে ইভেন্ট নেম ম্যাচ রেজেক্ট, মানে এই নামগুলোর মধ্যে যে কোনো একটা নামের সঙ্গে যদি আমার ইভেন্টের নাম ম্যাচ করে যায়, তাহলে তুমি আমার ট্যাগটা ফায়ার করে দিও, ঠিক আছে। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ট্রিগারের নাম দিয়ে দিলাম ফেসবুক ট্রিগার, ঠিক আছে, দিয়ে সেভ, ডান, ঠিক আছে। এই ওই এই তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ফেসবুক ট্রিগার, শেষ। এবার আমরা এখানে নাম দিয়ে দেবো, বা নাম না দিলেও হবে, যে কনভার্সন এপিআই ট্যাগ, সেভ, ঠিক আছে। এই আমাদের তৈরি হয়ে গেল, তার মানে আমাদের সেট আপ এখন কমপ্লিট, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা শুধু চেক করব যে আমাদের সঠিকভাবে এখানে ইভেন্ট আসছে কিনা। তাহলে আমরা একটু একটু রিলোড করে নেই, ঠিক আছে, রিলোড করে নেই। হুম। এবার আমরা কি করব, আমাদের ব্রাউজার সাইডের জিটিএমটাকে প্রিভিউ করব, এবং তার সঙ্গে সঙ্গে ব্রাউজার সাইডেও জিটিএমটাকে প্রিভিউ করব, ঠিক আছে। একটু ওয়েট করেন। এই যে আমাদের জিটিএম কিন্তু প্রিভিউ হয়ে গেছে, হ্যাঁ, যেখানে আমরা চেক করতে পারবো আমাদের ইভেন্ট গুলো আসছে কিনা, ট্যাগ গুলো ফায়ার হচ্ছে কিনা, ভ্যারিয়েবলস এর মধ্যে সঠিক ভ্যারিয়েবল আসছে কিনা, যেমন করে আমাদের ব্রাউজার সাইডে আমরা প্রিভিউ করে দেখতাম, সেম জিনিস ওখানেও করতে পারবো। তাহলে আমরা ব্রাউজার সাইডটাকে প্রিভিউ করি, প্রিভিউ করে আমাদের ইভেন্ট গুলো ফায়ার করবো এবার, ঠিক আছে। এইটা আমাদের ওয়েবসাইট নয়, ওয়েবসাইট হলো এটা, ঠিক আছে। এই যে জিটিএম কানেক্টেড হয়ে গেছে, আরে দাঁড়ান, আমি একটু জিটিএমটা কানেক্ট করে দিই। উম, তো সময় লাগছে না। জিটিএমটা কানেক্ট করে দিই। জিটিএম কানেক্ট হয়ে গেছে, লগ আউট।
লগ আউট হয়ে গেছে। সার্ভার সাইডে আমাদের প্রিভিউ আছে, ব্রাউজার সাইডে এবার প্রিভিউ করে কানেক্ট। ঠিক আছে, এই ঠিক আছে, দেখেন আমাদের প্রিভিউ হয়ে গেছে, এই যে প্রিভিউ, ঠিক আছে। এবার যদি আমি ব্রাউজার কন্টেইনারে আসি, দেখেন আমাদের কন্টেইনার লোডেডে এই যে আমাদের ব্রাউজার সাইডে যে ফেসবুক পিক্সেল ফায়ার করেছি সেটাও ফায়ার হয়েছে, সার্ভার সাইডে যে আমাদের পেজ ভিউ সেটাও আমাদের ফায়ার হয়েছে, এবং জিএফ4 গুগল ট্যাগ তো ফায়ার হয়েছেই, ঠিক আছে। এবং এখানে আপনি চেক করতে পারবেন ক্লিক করে যে আমার সব প্যারামিটার সঠিকভাবে যাচ্ছে কিনা। আচ্ছা, এফবিপি আমাদের যায়নি এখানে কেন? আচ্ছা, বুঝতে পেরেছি এফবিপি কেন যায়নি। সেটা হলো আমাদের ড্রপ হয়েছে কিনা দেখি আগে। হ্যাঁ, ড্রপ হয়েছে, কেন যায়নি আমি বলছি ওটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সার্ভার কন্টেইনারে যদি আমরা আসি, তাহলে দেখেন আমাদের পেজ ভিউ ইভেন্ট চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, ওটা কেন যাচ্ছে না আমি বলছি ওটা পরে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা দেখেন আমাদের এখানে পেজ ভিউ ইভেন্ট চলে এসছে, ঠিক আছে। কেন চলে এসছে? কারণ কি আমাদের ব্রাউজার সাইড থেকে আমাদের পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে, এই যে পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে, সার্ভার কন্টেইনারে আমাদের পেজ ভিউ ইভেন্ট চলে এসছে। এবং আমি যেহেতু দিয়ে রেখেছিলাম যে যখনই আমাদের যে ইভেন্ট গুলো, ট্রিগারটা কি দিয়েছিলাম, যে ইভেন্ট নেম ম্যাচ রেজেক্টস, মানে ইভেন্টের নামটা যদি এই কয়েকটা যতগুলো নাম দিয়ে দিয়েছি এর মধ্যে যে কোনো একটা নামের সঙ্গে ম্যাচ করে, তাহলে তুমি আমাদের ট্যাগটা ফায়ার করে দেবে। দেখো ম্যাচ করে গেছে, এই যে পেজ ভিউ নামে ইভেন্ট এসছে, আমাদের কন্ডিশনের সঙ্গে ম্যাচ করে গেছে, আমাদের ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার এই যে রিকোয়েস্টটা আসলো, এই যে আমার যে এই রিকোয়েস্টটা এখানে এসছে, এই রিকোয়েস্টটাকে কে ক্যাপচার করেছে? যদি আপনি এই রিকোয়েস্ট ট্যাবে যান তাহলে দেখেন এই যে ক্লায়েন্ট, দ্য ক্লায়েন্ট হ্যাজ ক্লেমড দিস পার্টিকুলার রিকোয়েস্ট। আমি একটু আগে বলেছিলাম যে ক্লায়েন্টের কাজ হলো যে আমাদের সার্ভার কন্টেইনারে যে ইভেন্ট গুলো আসবে সেটাকে ধরা, ক্যাপচার করা, এবং ওই ইভেন্টের সঙ্গে যে প্যারামিটার গুলো বা যে ইনফরমেশন গুলো আসবে সেগুলো এক্সট্রাক্ট করা, এবং এক্সট্রাক্ট করে একটা সুন্দর ফরম্যাটে সাজানো, এবং সেই ফরম্যাটটাকে বলা হয় ইভেন্ট ডেটা। তো এই ইভেন্টের সঙ্গে কি কি ডেটা আমাদের সার্ভার কন্টেইনারে এসছে সেটা আমরা এই ইভেন্ট ডেটাতে চেক করতে পারবো। তো ইভেন্টের ডেটাতে আমি যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় আমাদের ওই যে ইনফরমেশন গুলো আমরা পাঠিয়েছি সেগুলো আমরা এখানে খুঁজে পাবো, ঠিক আছে। সো এখানে আমাদের পেজ ভিউ ইভেন্টের সঙ্গে তো সেরকম কোনো ইনফরমেশন আমরা পাঠাইনি, তো সেই জায়গায় আমরা এখানে পাচ্ছি না। যে ইভেন্ট নেম আমরা পাঠিয়েছিলাম, ইভেন্ট টাইম পাঠিয়েছিলাম আমরা একটা, আর আমাদের ইভেন্ট আইডি পাঠিয়েছিলাম, এই যে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এটা পাচ্ছি, ঠিক আছে। আর বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অটোমেটিক জিএফআর কালেক্ট করে, জিএফআর বলছি গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক কালেক্ট করে, ঠিক আছে। তো এটা আপনার ভাবনা চিন্তা করার দরকার নেই, বা জিএফআর ট্যাগ যেটা আমরা তৈরি করেছি ব্রাউজার কন্টেইনার সেটা অটোমেটিক কালেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আহ ইভেন্টস ম্যানেজারে যাই, ব্রাউজার সাইড থেকে ইভেন্ট ফায়ার হয়নি কেন? ফায়ার তো হয়েছে এই জায়গায়। আচ্ছা, সরি, আমাদের মানে পিক্সেলই ভুল দিয়ে দিয়েছি এই জায়গায়। 1 মিনিট, ব্রাউজার সাইডে মনে হয় আমরা পিক্সেল ভুল দিয়ে দিয়েছি, অন্য পিক্সেল মনে দিয়েছি। 1 মিনিট, তেরিকি বারবার করে ভুল হয়ে যাচ্ছে। এই যে আমার পিক্সেল মনে হয় ভুল দিয়েছে এই জায়গায়, এই যে দেখছেন পিক্সেল ভুল দিয়ে বসে আছি আমরা ওই জায়গায়, এই জন্য আমাদের ব্রাউজার সাইড থেকে ইভেন্ট আসেনি, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে ফেলি, করে এই সেভ, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার প্রিভিউ করি, হ্যাঁ, সেভ, ডান। এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি, দরকার নাই এখন। আমরা আরেকবার প্রিভিউ করব, সার্ভার কন্টেইনারটাকে ডিলিট মানে ডিলিট করে দেই, প্রিভিউ আছে, ব্রাউজারটাকে প্রিভিউ করি আরেকবার, ঠিক আছে। এই যে কানেক্ট, ঠিক আছে, এই যে কানেক্ট হয়ে গেল। হুম, এই যে আমাদের পিক্সেল ফায়ার হয়ে গেছে, ঠিক আছে, 789 ফায়ার হয়ে গেছে। এখন আমরা যেমন করে দেখলাম কন্টেইনারে আমাদের ফায়ার হয়ে গেছে। সার্ভার কন্টেইনারে যদি আমরা আসি, সার্ভার কন্টেইনারে আমাদের এই ইউজার এঙ্গেজমেন্ট বাদ দেন এখন, এই পেজ ভিউ ইভেন্ট আমাদের চলে এসেছে, এবং এই জায়গায় যদি আমরা ট্যাগে যাই, কনভার্সন এপিআই ট্যাগও আমাদের এখানে ফায়ার হয়ে গেছে।
এবার যদি আমরা এখানে ইভেন্ট ম্যানেজারে আসি, দেখেন আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট ব্রাউজার সাইড থেকে এসছে, আমাদের একটা সার্ভার সাইড থেকে এসছে, কিন্তু এটা দেখেন ডিডুপ্লিকেট হয়নি। কিন্তু অনেক সময় দেখবেন এরকম যখন টেস্ট ইভেন্টটা আসবে তখন এরকম দেখাবে যে ডিডুপ্লিকেশন হয়নি বা এরকম কিছু দেখাবে, ঠিক আছে। কিন্তু আপনি কি জিনিস চেক করবেন, ওটা আপনি চেক করবেন না, চেক করবেন যে এই দুটো ইভেন্টের ইভেন্ট আইডি সেম আছে কিনা। যদি দুটো ইভেন্টের ইভেন্ট আইডি সেম থাকে তাহলে ওটা কিন্তু অটোমেটিক ডিডুপ্লিকেট হয়ে যাবে। অনেক সময় কি হয়, টেস্ট ইভেন্টে এরকম ডিডুপ্লিকেশন অনেক সময় দেখায় না, অনেক সময় ভালোভাবে দেখায়, অনেক প্রবলেমের জন্য হয়। আপনি এই জায়গায় দেখবেন যে এটা লাস্টে কি আছে, 9861, ঠিক আছে, এটার কি আছে লাস্টে 98619। আচ্ছা, 98619 দেখেন সেম আছে, ঠিক আছে। তার মানে আমাদের এই দুটো কিন্তু ইভেন্ট ডিডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি রিফ্রেশও দেই, অনেক সময় এরকম ডিডুপ্লিকেশন করে দেখায়, অনেক সময় ডিডুপ্লিকেশন সুন্দর করে দেখায় না এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি এখানে এক্সপ্যান্ড করি তাহলে দেখেন আমাদের যে প্যারামিটার গুলো আমরা পাঠিয়েছিলাম সেগুলো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা তারপরে ইভেন্টে আমরা যাব, সেটা হলো যে আমাদের একটা প্রোডাক্ট পেজে যাব। এই যে প্রোডাক্ট পেজে গেলাম, ঠিক আছে, এই যে প্রোডাক্ট পেজে চলে এসেছি। এই যে আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হয়ে গেছে ব্রাউজার সাইড থেকে, সব প্যারামিটার আমাদের এখানে যাচ্ছে। সার্ভার কন্টেইনারে যদি আমরা আসি, এই যে ভিউ আইটেম ইভেন্ট এসছে, ভিউ আইটেমে আমাদের দেখেন কনভার্জন এপিআই ট্যাগ ফায়ার হয়ে গেছে। কেন? ওই সেম আমি বলেছিলাম ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, যে কোনো একটা ইভেন্টের সঙ্গে যদি ম্যাচ করে যায় ফায়ার করে দিও, ঠিক আছে, ফায়ার করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে ইভেন্টস ম্যানেজারে আসি, এই যে আমাদের ভিউ কন্টেন্ট ব্রাউজার সাইড থেকে এসে সার্ভার সাইডে, কিন্তু এখানে আমাদের ডিডুপ্লিকেশন এই জন্য দেখাচ্ছে না, অনেক সময় এরকম অসুবিধা হয়, ঠিক আছে। সো এই যে আমি যদি ভিউ কন্টেন্ট ব্রাউজার সাইড থেকে দেখি, সব প্যারামিটার এখানে এসছে, এই কালারটা বাদ দিয়ে দেন, এটা আমাদের টেস্টের জন্য আমরা দেখেছিলাম এর আগের দিন, মনে আছে কি যেহেতু। এই যে আমাদের এখানেও সব প্যারামিটার আমাদের চলে এসছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমাদের। আবার এই পেজ ভিউ ইভেন্টও আমাদের ব্রাউজার সার্ভার থেকে এসছে। হ্যাঁ, শুধু এইটা চেক করবেন যে ইভেন্ট আইডিটা সেম আছে কিনা, ব্যাস। এই যে 7179, 7179, তো এটা অটোমেটিক ডিডুপ্লিকেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এই যে আমি যদি এখন অ্যাড টু কার্ট করি, এই যে অ্যাড টু কার্টে তো আমরা দেখতে পারবো না, রিলোড হয়ে যায়। আচ্ছা, অ্যাড টু কার্ট হয়ে গেছে। আহ, এই জায়গায় আমরা দেখতে পারবো অ্যাড টু কার্টে আমাদের ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কোথায় চলে যাব, সার্ভার কন্টেইনারে। এই যে অ্যাড টু কার্টে আমাদের কনভার্জন এপিআই ট্যাগ ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা ইভেন্ট ম্যানেজারে আসি, এই যে আমাদের অ্যাড টু কার্ট ব্রাউজার এবং সার্ভার, এই যে ব্রাউজার এন্ড সার্ভার দুই জায়গা থেকে এসছে, ঠিক আছে, এই যে ব্রাউজার এন্ড সার্ভার, এই যে ব্রাউজার এন্ড সার্ভার, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এবার আমরা কি করব, ভিউ কার্ট তো আমরা সেট আপ করিনি, বাদ, একদম চলে যাব বিগিন চেকআউট, বাই নাও, ঠিক আছে। এই যে বাই নামে চলে আসলাম। এই যে আমাদের এখানে বিগিন চেক আউট ফায়ার হয়ে গেছে, ইনিশিয়েট চেক আউট, সব প্যারামিটার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার যদি আমাদের সার্ভার কন্টেইনারে আসি, এই যে বিগিন চেক আউটে আমাদের কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমি আমার ইভেন্ট ম্যানেজারে আসি, এই দেখেন ব্রাউজার সাইড থেকে ইনিশিয়েট চেক আউট, সার্ভার সাইড থেকে ইনিশিয়েট চেক আউট, এবং এখানেও আমাদের সব প্যারামিটার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সব প্যারামিটার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা চলে যাব পারচেজে। হুম, প্লেস অর্ডার, পারচেসে, এই যে আমাদের পারচেজ ইভেন্ট ফায়ার হয়ে গেছে, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর কন্টেনারে যদি আমরা যাই, এই যে আমাদের পারচেজ ইভেন্ট চলে এসেছে, কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার যদি ইভেন্ট ডেটাতে যাই, আমরা পারচেজ ইভেন্ট ইউজারের ইনফরমেশন পাঠিয়েছিলাম, এই যে দেখ ইউজারের ইনফরমেশন কিন্তু আমাদের এখানে চলে এসেছে, ঠিক আছে। তারপর যে আরো যে ইনফরমেশন আপনি পাঠিয়েছেন সবগুলো এসছে, এই যে আমাদের কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিজ, কন্টেন্ট টাইপ, এফবিপি, এফবিসি যেহেতু আসেনি, এফবিসি কেন আসেনি, কেন কি আমরা কোথা থেকে আসেনি,
অ্যাড থেকে আসেনি এই জন্যই, ঠিক আছে। আর বাকি যতগুলো প্যারামিটার আমার আছে, যে কারেন্সি, ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, কোথায় গেল ইভেন্ট টাইম, এই ইভেন্ট টাইম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারে আসি, এই দেখ আমাদের এখানে ব্রাউজার সাইড থেকে পারচেজ, সার্ভার সাইড থেকে পারচেজ। সার্ভার সাইডে যে পারচেজে আমরা চলে আসলাম, এটা তো এবং এখানে আমাদের সব ইউজারের ইনফরমেশন গুলো সার্ভার সাইড থেকে আসছে, কান্ট্রি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, স্টেট, জিপ, ঠিক আছে। সব ইনফরমেশন আমাদের এই জায়গায় এসছে, হ্যাঁ। এবং এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় সব ইনফরমেশন আমাদের পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে আপনি কিন্তু যে কোনো ইভেন্ট ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট থেকে পাঠাতে পারবেন ফেসবুকের কাছে। এবং ফেসবুক শুধু দুটো প্যারামিটার আপনাকে চেক করবে, যার উপর বেস করে ও ডিডুপ্লিকেট করবে। একটা হলো ইভেন্ট আইডি যদি সেম থাকে, আর ইভেন্টের নাম যদি সেম থাকে। ইভেন্টের নাম সেম থাকতে হবে আর ইভেন্ট আইডি সেম থাকতে হবে, তাহলেই ফেসবুক কি করবে, ইন্টারনালি সেটাকে ডিডুপ্লিকেট করে ফেলবে। এখানেও ডিডুপ্লিকেশন করে দেখায়, কিন্তু অনেক সময় টেস্ট ইভেন্টে এরকম অনেক প্রবলেমের জন্য দেখায় না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওই পেজ ভিউ ইভেন্টটা আমাদের কেন গেল না, এটা অনেকে হয়তো হতে পারে যে লাইভে পেজ ভিউ ইভেন্টটা আমাদের তো এই যে এফবিপি তে যায়নি, তাহলে কেমন করে গেল না ওটা, ঠিক আছে। ওটাতে কি করবেন আপনি, সার্ভার সাইড পেজ ভিউ, ঠিক আছে। সার্ভার সাইড পেজ ভিউটা আমাদের দেখেন এইটা ট্রিগার, আর এই ব্রাউজার সাইডে পেজ ভিউ এর ট্রিগার সেম, মানে একই। তো কি হয়, অনেক সময় কি হয় যে এই ট্যাগটা আগে ফায়ার হবে না এই ট্যাগটা আগে ফায়ার হবে, আপনি কিন্তু জানেন না। যে কোনো ট্যাগ ফায়ার হতে পারে আগে। কিন্তু ফেসবুকের নিয়ম, যে ব্রাউজার সাইট থেকে যদি কোনো ইভেন্ট ফায়ার না হয়, তাহলে ফেসবুক কিন্তু ইউজারের ব্রাউজারে কোনো কুকি ড্রপ করবে না, এফবিপি এফবিসি কোনো কুকি ড্রপ করবে না, ঠিক আছে। ওই জন্য আমাদেরকে মেক শিওর করতে হবে যেন ব্রাউজার সাইট থেকে কোনো একটা ইভেন্ট আগে ফায়ার হয়, ঠিক আছে। এই জন্য আমরা একটা নতুন কনসেপ্ট আজকে শিখবো, সেটাকে বলা হয় ট্যাগ সিকুয়েন্সিং। মানে সিকুয়েন্স অনুযায়ী ট্যাগটা ফায়ার হবে। মানে আমি যদি বলে দিই যে এটার পর এটা, এটার পর এটা, এইরকম করে ফায়ার করো, তাহলে সেটা আমরা এখানে করতে পারি। যেমন আমাদের এই জায়গায় কি হচ্ছে, পেজ ভিউ ইভেন্টে আমাদের এফবিপি যাচ্ছে না, কেন যাচ্ছে না, কেন কি এই ট্যাগটা আগে ফায়ার হয়ে যাচ্ছে, তারপরে এটা। মানে যেহেতু দুটোরই ট্রিগার সেম, মানে কোনটা আগে ফায়ার হবে জানেনি আমি আগে থেকে, কেন দুটো ট্রিগারই সেম, তাই না। তো তাই জন্য কি হচ্ছে, যে এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে যেহেতু এই ট্যাগটা ফায়ার হয়ে যাচ্ছে, তাই জন্য ও কি ব্রাউজারে এফবিপি কুকিটা পাচ্ছে না। কেন কি আমি একটু আগে বললাম যে যে কোনো ব্রাউজার সাইট থেকে কোনো একটা ইভেন্ট ফায়ার না হওয়া পর্যন্ত ফেসবুক কি করবে, ব্রাউজারে, ইউজারের ব্রাউজারে এফবিপি এফবিসি কুকি ড্রপ করবে না। ওই জন্য আমরা কি করব, এই জায়গায় আসবো, যেটা সার্ভার সাইডে হওয়ার পর শুধু এটা পেজ ভিউ ইভেন্টে করলেই হবে, বাকিগুলো তো করার দরকার নেই, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংসে যাব, এই দেখেন ট্যাগ সিকোয়েন্সিং বলে একটা জিনিস হয়, এটা ওপেন করব। করার পর আমি এখানে বলবো যে ফায়ার এ ট্যাগ বিফোর দিস পার্টিকুলার ট্যাগ। মানে এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে তুমি একটা মেক শিওর করো যে এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে একটা ফায়ার হবে, তারপর এটা ফায়ার হবে। তাহলে সেটা হলো কোন ট্যাগটা, সেটা হলো ফেসবুক, এই যে এটা পেজ ভিউ, ঠিক আছে। তার মানে এখন কি হবে, যে এই যে ব্রাউজার সাইডে যে ফেসবুক পেজ ভিউটা ছিল, এইটা ফায়ার হবে, তারপরেই কিন্তু এই ফেসবুক সার্ভার সাইড পেজ ভিউ ফায়ার হবে, আদারওয়াইজ হবে না। কেন কি দুটো ইভেন্টেরই ট্রিগার কিন্তু সেম, এই জন্য এই রেস কন্ডিশনটা তৈরি হয়। ওই জন্য আমরা এটাকে ওভারকাম করে দিলাম এই ট্রিগার মানে সিকোয়েন্সিং এর মাধ্যমে, এই যে সেম, ঠিক আছে। এখন কি হবে, জিটিএম এটা মেক শিওর করবে যে আগে এই ট্যাগ ফায়ার হবে, তারপরেই এই ট্যাগ ফায়ার হবে, আদারওয়াইজ ফায়ার হবে না, হয়তো বুঝলেন। তাহলে এবার আপনি এফবিপি কুকি ওই পেজ ভিউ ইভেন্টও পাবেন, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এই যে দেখেন, এই যে দেখেছেন, ওই তখন ডিডুপ্লিকেট হচ্ছিল না, এখন এই যে দেখেন আবার ধীরে ধীরে ডিডুপ্লিকেট হওয়া শুরু করেছে, ঠিক আছে। ওইটা ওইটা ভয় পাওয়ার কিছু দরকার নেই। অনেকে হয়তো বলে, "রাই ভাই আমাদের এরকম দেখাচ্ছে না, ডিডুপ্লিকেট দেখাচ্ছে না।" ওটা ভয় পাওয়া দেখা নেই, এটা হলো ওই ফেসবুকেরই একটা প্রবলেম, বা যা হোক ওদের কিছু ইন্টারনাল কিছু হতে পারে। ওই মাঝে মাঝে এরকম ডিডুপ্লিকেট করে দেখায়, আর ডিডুপ্লিকেট অনেক সময় ডিডুপ্লিকেট করে দেখায় না। আপনার শুধু মেইন একটা জিনিস চেক করবেন, এত কিছু আপনার চেক করার দরকার নেই। একটা হলো ইভেন্টের নাম, আর হলো ইভেন্ট আইডি, যদি সেম থাকে আপনি চোখ বন্ধ করে বুঝে যাবেন যে এটা ডিডুপ্লিকেট হবে, ঠিক আছে। গেল। তাহলে এইরকম ভাবে আপনি ব্রাউজার সাইট এবং এই যে দেখেন, এই যে পেজ ভিউ, এখন এই দেখেন পারচেস ডিডুপ্লিকেট হয়ে গেল, দেখেন, দেখেছেন। মানে ফেসবুক হলো আজব জিনিস। এই মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখান, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেসবুকের কাজ কাহিনী শেষ,
ঠিক আছে, ফেসবুকের কাহিনী আমাদের শেষ। এবার চলে আসবো আমরা জিএ4 এর কাহিনীতে। ঠিক আছে, আচ্ছা, এই ভাই ফেসবুকের সার্ভার সাইড করে ফেললাম, জিএ4 এর সার্ভার সাইড করবো কিভাবে? ঠিক আছে, আচ্ছা, আমি প্রথম দিন যখন জিএ4 এর ক্লাস নিয়েছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম যে গুগলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, গুগলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি ডিডুপ্লিকেশন বলে কনসেপ্ট নেই। যেমন ফেসবুকের কাছে একটা দেখলাম কি ডিডুপ্লিকেশন বলে কনসেপ্ট আছে, যদি আমি ব্রাউজার সাইড থেকে ইভেন্ট পাঠাই এবং সার্ভার সাইড থেকেও সেম ইভেন্ট পাঠাই, তাহলে আমাদের ফেসবুক কি করবে, ডিডুপ্লিকেট করে দেবে, একটা ইভেন্টকে নিবে আর একটা ইভেন্টকে ডিসকার্ড করে দেবে, তাই না? তো কিন্তু গুগলের ক্ষেত্রে এরকম কোনো, গুগলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মানে জিএ4, গুগল অ্যাডস, গুগলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ডিডুপ্লিকেশন বলে কনসেপ্ট নেই। যদি আপনি ব্রাউজার সাইট থেকে এবং সার্ভার সাইট থেকে সেম ইভেন্ট পাঠান, তাহলে জিএ4 বা গুগল অ্যাডস ওটাকে দুটো ইভেন্ট হিসেবেই কনসিডার করবে, মানে ওভার রিপোর্টিং হবে, ওখানে ডিডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এই জন্য গুগলের প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ইভেন্ট সব সময় যে কোনো একটা সাইট থেকে পাঠাবেন। আবারও বলে দেই, গুগলের প্রোডাক্টের ক্ষেত্রে জিও4, গুগল আর্থ, আরো যদি কোনো গুগলের প্রোডাক্ট থাকে, সব সময় ইভেন্ট যে কোনো একটা সাইট থেকে পাঠাবেন। যদি ব্রাউজার সাইট থেকে পাঠান, সার্ভার সাইট থেকে দিবেন না। যদি সার্ভার সাইট থেকে পাঠান, ব্রাউজার সাইট থেকে দেবেন না, যে কোনো একটা। ঠিক আছে, কেন কি গুগলের প্রোডাক্টে ডিডুপ্লিকেশনের কোনো কনসেপ্ট নেই। শুধু ফেসবুক আর অন্যান্য যে অ্যাড প্ল্যাটফর্ম গুলো আছে, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, স্ন্যাপ, টিকটক, মিকটক, এগুলোতে ডিডুপ্লিকেশনের কনসেপ্ট আছে, কিন্তু গুগল আর গুগল অ্যাডসে বা গুগলের কোনো প্রোডাক্টে ডিডুপ্লিকেশনের কনসেপ্ট নাই। তার মানে ঠিক আছে, তাহলে রাহিবা বুঝলাম, তাহলে মানে জিও4 এর কাছে রাহিবা যদি আমরা জিও4 এর ব্রাউজার সাইট ট্র্যাকিং করি তাহলে সার্ভার সাইট করবো না জিও4 এর, আর যদি জিও4 এর সার্ভার সাইট ট্র্যাকিং করি তাহলে জিও4 এর ব্রাউজার সাইট ট্র্যাকিং করবো না। ঠিক আছে, তো কিন্তু জিও4 এর ব্রাউজার সাইট ট্র্যাকিং তো এর আগে দিনে দেখিয়েছি, আজকে দেখাবো জিও4 এর সার্ভার সাইট ট্র্যাকিং কিভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে সার্ভার সাইট ট্র্যাকিং মানে তো প্রথমে রাহিবা আমার কনসেপ্ট তো ক্লিয়ার আমার কাছে। সার্ভার সাইট ট্র্যাকিং মানে আমাকে ইভেন্ট গুলো প্রথমে ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাতে হবে, তাই না? আর পাঠাবো কিভাবে? জিও4 ইভেন্ট ট্যাগ দিয়ে, যেমন করে ফেসবুকের জন্য পাঠালাম, জিও4 এর জন্য তো সেম ইকো করতে পারবো, তাই না? তাহলে আমরা, এবং সার্ভার কন্টেইনারে এই যে ফেসবুকের যেমন জন্য যেমন ট্যাগ তৈরি করেছি, জিও4 এর জন্য ট্যাগ তৈরি করব, আর করে জিও4 এর কাছে ডেটা পাঠিয়ে দেবো, সেম কনসেপ্ট, তাই না? তাহলে আমি এখন কি করব, জিও4 এর জন্য করব। তাহলে আমাকে প্রথমে জিও4 ইভেন্ট ট্যাগ ইউজ করতে গেলে তো আমাকে গুগল ট্যাগ তৈরি করতেই হবে, ওই সেম দুটো প্যারামিটার। তাহলে আমার এটা তৈরি করাই আছে, দরকার নেই। এবার আমি কি করব, জিও4 এর ইভেন্ট ট্যাগ তৈরি করব। কি করব, জিও4 ইভেন্ট ট্যাগ সেম ভাবে কি দিব, মেজারমেন্ট আইডি দেবো, জিও4 মেজারমেন্ট আইডি। ইভেন্টের নাম দেবো, কি ইভেন্ট পাঠাতে যাচ্ছি জিও4 এর কাছে, মনে করেন সাপোজ পাঠাতে যাচ্ছি পেজ ভিউ, পেজ আন্ডারস্কোর ভিউ, হলো। পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কি কোনো প্যারামিটার পাঠাতে হয় জিও4 এর ক্ষেত্রে? দেখেন তো, পেজ ভিউ এর সঙ্গে কোনো প্যারামিটার সেন্ড করতে হয় না। তাহলে আমাদের কোনো প্যারামিটার এখানে অ্যাড করার দরকার নেই, গেল গা। ট্রিগারিং এর মধ্যে দিয়ে দিলাম অল পেজেস, তারপর আমি দিয়ে দেবো জিও4 সার্ভার সাইড, জিও4 সার্ভার সাইড পেজ ভিউ। হ্যাঁ, ডান, হয়ে গেল। এবার যে তারপরে কি দিব, ভিউ আইটেম, ভিউ আইটেম পাঠাতে যাচ্ছে রাই ভাই। এখানে কিন্তু ওই ইভেন্ট ম্যাপিং, ওই ম্যাপিং কিছু নাই, কেন কি এখানে তো জিও4 এর কাছে আমরা পাঠাচ্ছি, তাই না? ওই ফেসবুকের মতো ইভেন্ট ম্যাপিং এখানে নাই, মানে যে নামে আপনি ইভেন্ট পাঠাবেন সেই নামে ইভেন্ট চলে যাবে জিও4 এর কাছে, তাই না? কেন কি জিও, যদি স্ট্যান্ডার্ড ইভেন্ট পাঠান তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্ট যাবে, যদি কাস্টমার ইভেন্ট পাঠান কাস্টমার ইভেন্ট পাঠাবে, যাবে। ঠিক আছে, এখানে ওই ইভেন্ট ম্যাপিং এর কোনো কিছু নাই। ভিউ আন্ডারস্কোর আইটেম, হ্যাঁ, ভিউ আইটেমের সঙ্গে কি কি প্যারামিটার পাঠাতে হয় রাই ভাই? তিনটা প্যারামিটার, ভ্যালু, কারেন্সি এন্ড আইটেমস। তাহলে এখানে দিয়ে দিলাম ভ্যালু, কারেন্সি অ্যান্ড আইটেমস। হ্যাঁ, তাহলে ওই সেম ভ্যারিয়েবল ইউজ করব ভ্যালুর জন্য, ভ্যালু, কারেন্সি অ্যান্ড আইটেমস। আইটেমসে দেবো মডিফাইড আইটেমসটা, ঠিক আছে, আচ্ছা, দিলাম সেভ। ট্রিগারিং এ দিয়ে দিলাম ভিউ, ভিউ ভিউ আইটেম, ঠিক আছে, ট্রিগার সেভ। আরে পেজ ভিউ না, ভিউ আইটেম, সেভ, ঠিক আছে।
আচ্ছা, এখন প্রত্যেকটা ইভেন্ট আমি দেখাচ্ছি না, একদম পারচেজ ইভেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? সেম প্রসেস, সেম। এই যে কপি, এই চলে আসলাম, পারচেস, এখানে ইভেন্টের নাম দিব পারচেস। পারচেজ ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হয় রাই ভাই? এই যে, হ্যাঁ ভাই, পারচেজ ইভেন্টের সঙ্গে এগুলো প্যারামিটার সেন্ড করতে হয়। কি কি? এই ভ্যালু, কারেন্সি, ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন আইডি, শিপিং, তারপর ট্যাক্স, তারপর আইটেমস তো আছেই। আর কুপন মুপন যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, ঠিক আছে? আমাদের নাই, দরকার নাই। হ্যাঁ, তাহলে ভ্যালু, কারেন্সি, আইটেম, ট্রানজাকশন আইডি, শিপিং আর ট্যাক্স, ঠিক আছে? ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম, শিপিং দিয়ে দিলাম, আর ট্যাক্স দিয়ে দিলাম। হ্যাঁ, ট্যাক্স দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি কি করব? ভাই ভাই, এই জিও ফোরের কাছে ইউজারের ইনফরমেশন পাঠাবো না? না, জিও ফোরের কাছে কখনোই কোনো ইউজারের ইনফরমেশন আপনি সেন্ড করতে পারবেন না, ঠিক আছে? বারবার আমি বলছি। এই যে মনে করো এই তিনটা ইভেন্ট আমি বাড়াবো, ঠিক আছে, জিও ফোরের কাছে সার্ভার সাইড থেকে। তাহলে আমি করে নিলাম এখানে। এবার সার্ভার কন্টেইনারে চলে আসবো, ঠিক আছে? এখানে তো আমার ক্লায়েন্ট আছেই, লোককে বসিয়ে রেখেছি। এখানে তো একজন লোককে বসিয়ে রেখেছি, এই যখনই কোনো ইভেন্ট আসবে ধরবা, ঠিক আছে? এই লোক বসানো হয়ে আছে, তাহলে আমার আরো অন্য কোনো লোক দরকার নেই। তাহলে আমি এখন ট্যাগ দিয়ে চলে গেলাম। যাওয়ার পর যে ফেসবুকের জন্য মতো আমি এখানেও একটা ট্যাগ তৈরি করবো, এই যে গুগল অ্যানালিটিক্স এর জন্য আছে অলরেডি। এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ধরে নিলাম। মেজারমেন্ট আইডি দিব, কোথায় যেটা পাঠাবো রাহি ভাই, ওই জায়গায় যাব, গুগল অ্যানালিটিক্স। আরে কোথায় চলে যাচ্ছে? ঠিক আছে, এখানে আমি পাঠাবো, তাহলে আমি এখানে যাব, যাওয়ার পর ডেটা স্ট্রিমে যাব। এই যে এখান থেকে মেজারমেন্ট আইডি কপি করে নেবো। এই যে আসলাম, আসার পর এই যে মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম। হ্যালো, এবার এখানে আপনার আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ট্রিগারিং এ চলে আসবো। আচ্ছা, এবার ট্রিগারিং এ আমরা কি ট্রিগার তৈরি করব? কি ট্রিগার তৈরি করব? কাস্টম। এবার আমরা একটু ট্রিগারটা আলাদা দেব। আচ্ছা, এখানে দিব যে আমরা ক্লায়েন্ট নেম, হ্যাঁ, এখানে দিব আমরা ক্লায়েন্ট নেম ইকুয়ালস GA4। কেন দিলাম সেটা আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এই কন্ডিশনটা কেন দিলাম? আচ্ছা, এখন আমি বললাম, আগে ফেসবুকের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইভেন্টের নাম যদি এই নামগুলোর মধ্যে যে কোনো একটা ম্যাচ করে, তাহলে ফেসবুকের কাছে তুমি ডেটা পাঠাও, ঠিক আছে? এখন আমি বললাম GA4 এর ক্ষেত্রে যে ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4, মানে আমাদের যে ক্লায়েন্টটা আমরা তৈরি করেছি, এই যে সার্ভার সাইডে যে আমরা একটা ক্লায়েন্ট তৈরি করেছি না GA4 নামে, যে ইভেন্ট গুলোকে ক্যাপচার করছে, তো আমি বললাম যে ওই ক্লায়েন্ট যদি যে কোনো ইভেন্ট যদি ক্যাপচার করে, সব ইভেন্টই তুমি আমার GA4 কাছে পাঠাও, যে কোনো ইভেন্ট, হোয়াট এভার ইভেন্ট। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আমি বলিনি ওরকম। আমি ফেসবুকের ক্ষেত্রে নির্দিষ্ট পার্টিকুলার মেনশন করে দিয়েছিলাম যে এই ইভেন্ট গুলো যদি হয় তবেই পাঠাও, না হলে পাঠাবা না, ঠিক আছে? অন্য কোনো ইভেন্ট অন্য নামে যদি কেন কি দেখবেন ইউজার এঙ্গেজমেন্ট বলে একটা ইভেন্ট এসেছিল, ওই ইভেন্টের জন্য কিন্তু ফেসবুকের কাছে কোনো ডেটা যাবে না, কেন কি আমি ফেসবুকের ক্ষেত্রে মেনশন করে দিয়েছিলাম স্পেসিফিক্যালি যে এই ইভেন্টের জন্য তুমি আমার ইভেন্ট পাঠাও ফেসবুকের কাছে। আদার যদি কোনো ইভেন্ট আসে আমার সার্ভার কন্টেইনারে, ওগুলোর জন্য ফায়ার করবে না। কিন্তু আমি GA4 এর ক্ষেত্রে বলে দিলাম যে না ভাই, ওরকম নয়। আমার GA4 যে ক্লায়েন্টটা আছে, ও যেই ইভেন্টই ক্যাপচার করবে, করুক না কেন, সব ইভেন্টের জন্য তুমি আমার GA4 ট্যাগ ফায়ার করবা, ঠিক আছে? এই জন্য আমি দিলাম ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4, মানে ওই GA4 নামে যে ক্লায়েন্টটা আছে, সে যদি কোনো ইভেন্ট ক্যাপচার করে,
প্রত্যেক ইভেন্টের জন্য যেন আমার GA4 ট্যাগ ফায়ার হয়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম GA4 ফর ট্রিগার। ঠিক আছে, সেটা আমি এখানে ইউজ করে দিলাম। এবার এটা আমি নাম দিয়ে দিলাম save, ঠিক আছে? এই যে আমাদের তৈরি হয়ে গেল, আমরা কনভার্সন এপিআই এখন কস করে রাখি। ঠিক আছে, এই আমাদের গুগল অ্যানালিটিক্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের GA4 এ যাব, GA4 এ যাওয়ার পর ডিবাগ ভিউতে যাব। ডিবাগ ভিউতে গিয়ে এবার আমরা কি করব, প্রিভিউ করব। তারপর কন্টেইনারটাকে প্রিভিউ করব। এই, এবার ব্রাউজার কন্টেইনারটাকে প্রিভিউ করব। হুম, এই যে কানেক্টে ক্লিক করব। এই যে কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আজকে নেটের স্পিড মনে হয় একটু কম। আচ্ছা যাও, কানেক্টেড হয়ে গেছে। এই যে আমরা চলে আসলাম কন্টেইনার লোডেডে। এই যে আমাদের দেখেন GA4 এর সার্ভার সাইড পেজ ভিউ ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার পর আমাদের সার্ভার কন্টেইনারে যদি আমরা আসি, এই দেখেন পেজ ভিউ চলে এসছে। এই দেখেন এই ট্যাগ কিন্তু ফায়ার, এটা পজ করে গেছে, এটা বাদ দেন। এই যে গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ আমাদের ফায়ার হয়ে গেছে। এই যে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে, ফায়ার। এবং এই জায়গায় যদি আমি রিকোয়েস্টে যাই, এই যে আমাদের কোন ক্লায়েন্ট এই রিকোয়েস্টকে ক্যাপচার করেছে, এই যে GA4 বলে যে ক্লায়েন্ট আছে, সে ক্যাপচার করেছে। ঠিক আছে, এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি ইভেন্ট এসছে, এই যে ইভেন্ট এটাতে গেলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে এই জায়গায়। হ্যাঁ, এবার আমি যদি গুগল অ্যানালিটিক্সে আসি, এই জায়গায় আমরা ইভেন্ট দেখতে পারবো। এই যে পেজ ভিউ ইভেন্ট চলে এসছে। ঠিক আছে, এবং এই পেজ ভিউ ইভেন্টে যে আমরা ক্লিক করি, ওই যেমন আমরা ওখানেও দেখেছিলাম সেই সেম এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, ব্রাউজার সাইডে যেমন দেখেছিলাম। এই আমি যে আমি একটা প্রোডাক্ট পেজে যাই। হুম, এই যে প্রোডাক্ট পেজে চলে আসলাম। এই যে আমাদের ভিউ আইটেমে আমাদের GA4 ভিউ আইটেম ফায়ার হয়ে গেছে। সার্ভার কন্টেনারে যদি আমরা আসি, এই যে ভিউ আইটেমে আমাদের GA4 ট্যাগ ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের ট্যাগ যদি যাই, এই যে গুগল অ্যানালিটিক্স ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার যদি আমরা এই গুগল অ্যানালিটিক্সে আসি, এখানে আমাদের এই ভিউ আইটেমও চলে এসেছে। ভিউ আইটেমে যদি আমরা ক্লিক করি, এই যে ভ্যালু, ঠিক আছে, এই যে আমাদের কারেন্সি, হ্যাঁ, এই যে আইটেমসে গেলে এই যে আমরা আইটেমস এখানে পেয়ে যাব। ঠিক আছে, সেম ভাবে এখন যদি আমরা ডাইরেক্ট পারচেসে চলে যাই, কিন্তু বাকিগুলো তো আমরা সেট আপ করিনি, ওই সেট আপ করলে সেম ভাবে আসবে, ডাইরেক্ট পারচেসে চলে যাই আমরা। ঠিক আছে, আজকে নেট মনে হয় একটু স্লো আছে, মানে কি করছে, এত দেরি কেন সময় লাগছে? আরে, হয়েছে। ভিউ কার্টে চলে গেলাম, বাই নামে চলে গেলাম। হুম, এবার আমরা প্লেস অর্ডার। প্লেস অর্ডার, এই যে আমরা এখানে দেখবো, এই যে পারচেজ ইভেন্টে আমাদের GA4 সার্ভার সাইড পারচেজ ফায়ার হয়ে গেছে। এখানে চলে আসলাম, এই যে পারচেজ ইভেন্টে চলে আসলাম, GA4 এর পারচেজ ট্যাগ ফায়ার হয়ে গেছে, মানে GA4 এর ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার যদি আমরা গুগল অ্যানালিটিক্স আসি, গুগল অ্যানালিটিক্সও আমরা আশা করি পারচেজ ইভেন্ট পাবো। ঠিক আছে, একটু ওয়েট করি। এই পারচেজ ইভেন্ট দেখছেন, ম্যাজিক, এখানেও ম্যাজিক হয় কিন্তু মাঝে মাঝে, ধরেন মানে যত টেস্টের জায়গা আছে সব জায়গায় দেখবেন ম্যাজিক হবে মাঝে মাঝে। বুঝতে পেরেছেন, মানে হঠাৎ করে একজন অ্যাপিয়ার হয়ে যাবে। হুম, মানে আচমকা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে পারচেস, ঠিক আছে, এই যে ভ্যালু, ট্রানজাকশন আইডি, ট্যাক্স, শিপিং, কারেন্সি, এই আইটেমস। ঠিক আছে, তাহলে এরকম ভাবে সার্ভার সাইড থেকে আপনি GA4 এর কাছে ডেটা সেন্ড করতে পারবেন।
কিন্তু সবসময় মনে রাখবেন গুগল প্রোডাক্টের ক্ষেত্রে আহ ডিডুপ্লিকেশন বলে কনসেপ্ট নেই। শুধুমাত্র ফেসবুক আর অন্যান্য অ্যাড প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে সেগুলোতে ডিডুপ্লিকেশনের কনসেপ্ট আছে। ঠিক আছে। আর এই জন্য ফেসবুকে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা একটা যে কোনো সাইট থেকে পাঠাবো, ব্রাউজার সাইট থেকে পাঠালে সার্ভার সাইট পাঠাবো না, সার্ভার সাইট থেকে পাঠালে ব্রাউজার সাইট পাঠাবো না। বুঝতে পেরেছি? ব্যাস, আজকের ক্লাস শেষ। ঠিক আছে, এবার যদি কারো কোনো